হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ব্যস্ত শহরে নির্জন হাইওয়েটি হঠাৎ পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজে মুখরিত হয়ে উঠল। একটা ব্ল্যাক কালারের জিপ ছুটে যাচ্ছে আর তার পেছনে পুলিশের গাড়িগুলো ছুটে যাচ্ছে। আসলে গাড়িটা একটা ব্যাংকের দারোয়ানকে পিষে ফেলে চলে এসেছে এবং ওই ব্যাংক থেকে তার কিছুক্ষণ আগেই 400 কোটি টাকার হ্যাকিং হয়েছে। ধারণা করা হচ্ছে যে ওই গাড়িতে বসে কেউ এই হ্যাকিংটা করেছে, তাই পুলিশ তার পুরো ইউনিট নিয়ে ছুটছে। গাড়িটা অনেক গতিতে ছুটে যাচ্ছে আর পুলিশ কোনো মতে তাকে পাকড়াও করতে পারছে না। পুলিশের অফিসার গাড়ির কাছ নামিয়ে একটা মাইক্রোফোন বের করলো এবং বলতে লাগলো, সামনের গাড়িতে যেই থাকো না কেন, গাড়ি থামাও বলছি, নয়তো আমরা গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করাতে বাধ্য হব। সামনের গাড়ি থেকে কোনো সাড়া পাওয়া গেল না, তাই বাধ্য হয়ে পুলিশ কর্মকর্তারা মিলে গাড়িটির টায়ারে গুলি করলো এবং গাড়িটি তাল সামলাতে না পেরে 3টে ডিগবাজি খেয়ে পাশের ধান ক্ষেতের ভেতর টুকিয়ে পড়ল। পুলিশ কর্মকর্তারা তড়িঘড়ি করে গাড়ি থেকে অস্ত্র হাতে নামলো এবং ওই টার্গেট গাড়িটির দিকে অগ্রসর হতে লাগলো, দেখতে যে কে আছে ভেতরে। কিন্তু কাজ ভাঙতেই দেখা গেল ভেতরে কেউ নেই। এসআই কে উদ্দেশ্য করে ভয় মাখা গলায় বলল, স্যার, ভিতরে কেউ নেই। এটা শুনে এসআই আফসাদ অবাক গলায় বললেন, হোয়াট আর ইউ জোকিং? গাড়িটা চলছিল আর ভিতরে কেউ নেই? এটা কিভাবে সম্ভব? আশেপাশে খুঁজে দেখো, কেউ না কেউ আছে নিশ্চয়। পুলিশ ইউনিট খুঁজতে লাগলো কিন্তু ব্যর্থ হলো, কাউকেই পাওয়া গেল না। পুলিশের জেলা প্রধান ফোন দিল ডিউটি অফিসারকে। হ্যালো আফসাদ। জি স্যার, বলুন। কাউকে ট্রেস করতে পেরেছো? জি না স্যার, আমরা গাড়িটার পিছু পিছু এসেছিলাম, কিন্তু ভেতরে কেউই নেই। নিশ্চয় পালিয়েছে বেটা। সেটাও হতে পারে। সেটা হতে পারে না। আচ্ছা স্যার, আমি খুঁজে দেখছি। এই কথা বলে অফিসার ফোন কেটে দিল। ফোন কেটে দিতে দেখে একজন কনস্টেবল এগিয়ে আসলো এবং বলতে লাগলো, স্যার একটা কথা বলি। বলো। স্যার, আমার মনে হচ্ছে গাড়িতে ভূত ছিল। তোমাকে চাকরি কে দিয়েছে বলো তো? কেন স্যার? একজন পুলিশ কর্মকর্তা হয়ে তুমি ভূতে বিশ্বাস করো? না করে উপায় আছে স্যার। আপনি ভেবে দেখুন, জায়গাটা জনমানব শূন্য, আর এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। কেউ যদি থাকতো এখানে, তাহলে আমরা নিশ্চয়ই খুঁজে পেতাম। এত ভাবতে হবে না তোমাকে, খোঁজার কাজ চালিয়ে যাও। আশেপাশের গ্রামগুলোতে খোঁজ চালাও। এই, তুই টেবিলে বসে বসে কি করছিস? টেবিলে বসেছিল সাব্বির। তখনই পেছন থেকে দরজা দিয়ে ঢোকার সময় সাব্বিরের ভাবি এই কথাটি বলল, আরে ভাবি তুমি? আমি তো আমার সায়েন্সের অ্যাসাইনমেন্ট করছিলাম। সায়েন্স অ্যাসাইনমেন্ট কম্পিউটারে? আরে ভাবি, তুমিও না যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলো বুঝি না। তুমি আর্টস নিয়ে পড়াশোনা করেছো, তুমি কি বুঝবে সায়েন্সওয়ালাদের প্যারা? বুঝতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও এখন। ভাবি চলে গেলেই সাব্বির দরজাটা লক করে দেয়। টেবিলের সাইডে ব্যাগের নিচ থেকে ল্যাপটপটা বের করলো সাব্বির। ল্যাপটপে এখনো কয়েকটা সফটওয়্যার রান করছে। ল্যাপটপটা শাট ডাউন করে বিছানায় এসে বসলো সাব্বির এবং একটা চার্ট বানাতে লাগলো। চার্টে কিছু লোকের নাম আর লিস্ট আছে, আর লেখা সব নামের পাশে তারিখ দেওয়া। সকালে ব্রেকফাস্ট টেবিলে সাব্বির বসে বসে ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট যখন শেষ পর্যায়ে তখনই একটা সাইকেলের বেল শোনা গেল। কে যেন আসছে এদিকে। সাব্বিরের খুব একটা বড় বাড়ি না, 5% জায়গার উপর 3তলা একটা ফ্ল্যাট বাড়ি। নিচতল এবং দ্বিতীয় তলা ভাড়া দেওয়া হয়েছে, আর একেবারে ওপরে সাব্বিরা থাকে। সাব্বিরের ভাই ভাবি, সাব্বিরের ভাইয়ের ছেলে রিশান আর সাব্বির, আর কেউ নেই। গেটে রাতুল কড়া নাচছে আর ডাকছে, এই সাব্বির, দরজা খোল। সাব্বিরের ভাবি দরজা খুলে দেয় এবং রাতুল ভেতরে এসে বসে। রাতুলকে সাব্বিরের ভাবি খাওয়ার কথা জিজ্ঞেস করলেই রাতুল বলে যে খেয়ে এসেছে। সাব্বির খাওয়া শেষ হলে সাব্বির বের হয়ে বাসা থেকে ক্লাসের উদ্দেশ্যে। এখন সাব্বিরের সম্বন্ধে একটু বলে নি। সাব্বির এবার ক্লাস 10-এ পড়ে সায়েন্স নিয়ে। সাব্বিরের ভাই একটা কেমিক্যাল কোম্পানির মালিক, যেটা সাব্বিরের বাবার ছিল, কিন্তু একটা দুর্ঘটনায় তারা মারা যায়। তারপর থেকে সাব্বিরের ভাই সবটা দেখাশোনা করে। আর জানতে হবে না, বাকিটা পরে জানবেন। স্কুলে ঢুকে সাব্বির স্কুলের ভেতরে ব্যাগটা রেখে বাইরে আসে এবং বাইরের এক লোকের কাছ থেকে একটা খবরের কাগজ কেনে।
এবং স্কুলের মাঠে একটা বেঞ্চে এসে বসে পড়তে লাগে। পাশে রাতুলও এসে বসলো। খবরের কাগজের প্রথম পাতায় এসে সাব্বিরের চোখ আটকে যায় একটা খবরে। রাতুল সাব্বিরের দিকে তাকাচ্ছে আর সাব্বির রাতুলের দিকে। সাব্বির আর রাতুলের চোখ খবরের কাগজে আটকে গেছিল। খবরের কাগজে লেখা ছিল যে ভুতুড়ে হ্যাকারের আক্রমণে অতিষ্ঠ শহর। গতকাল রাতে হ্যাক করা হয় আমাদের শহরের সবচেয়ে বড় ব্যাংক। ব্যাংকটির মোট 8 জন মানুষের অ্যাকাউন্ট থেকে 50% টাকা করে 400 কোটি টাকা হ্যাক হয়ে গেছে। পুলিশ সন্দেহের জেরে একটি গাড়িকে ধাওয়া করেছে। জানা যায় যে গাড়িটিতে কেউই ছিল না। তাহলে গাড়িটি কে চালাচ্ছিল? ভূত না মানুষ? এই, এটা আমাদের শহরের ব্যাংক না? আমাদের শহরেরই ব্যাংক এটা, কিন্তু হ্যাকারের বিষয়টা একটু ঘোলাটে লাগছে। এইটা কি হ্যাকারের কাজ না কোনো ভূত-টুত? আরে বেটা, ভূত কি কম্পিউটার চালাতে পারে নাকি? আমি কি জানি, আজ পর্যন্ত কোনোদিন শুনিনি যে ভূতে কম্পিউটার চালায়। ভূতকে গাড়ি চালাতে দেখেছি, তাও আবার ছবিতে। সেটা তো আমিও দেখেছি। আমার না অনেক শখ, একজন বড় মাপের হ্যাকার হব এবং মানুষের উপকার করব। হ্যাকার হওয়া মুখের কথা না, সাইবার ওয়ার্ল্ডে টিকে থাকতে দম লাগে, দম। আর কি কি লাগে? অনেক পরিশ্রম, দক্ষতা, নিজেকে লুকিয়ে রাখার ক্ষমতা আর একটুখানি ইচ্ছা ভালো কাজ করার। ব্যাস, তুইও হতে পারবি। কিন্তু হ্যাকিং জগতের অনেক ডার্ক সাইড আছে, সেসব থেকে নিজেকে দূরে রেখে চলতে হয়। সাব্বির একদমই পুরোটা বলল। আচ্ছা, এত সুন্দর কথা বললি, কিন্তু তুই এসব জানলি কিভাবে? রাতুল ধ্রুপদকে জিজ্ঞাসা করলো। আরে আমি কিভাবে জানি মানে? সেটাই তো, তুই কিভাবে জানিস? আমি ওই দিন একটা আর্টিকেল পড়েছিলাম হ্যাকিং নিয়ে, ওইখান থেকে জানতে পেরেছি। ব্যাস এতটুকুই, আর কিছু না। সাব্বির একটা মুচকি হাসি দিয়ে, ও আচ্ছা, আমি তো ভাবলাম তুই নিজেই কত বড় হ্যাকার টেকার। হব বেটা, আমি কই হ্যাকার? আমার মতো জোকার হবে হ্যাকার? হবি হবি, তুই যেগুলো আমাকে বললি সেগুলো নিজেকে বল, তুইও হতে পারবি। সাব্বির কপালে হালকা চিন্তার ভাঁজ পড়িয়ে, হ্যাঁ, আমিও হ্যাকার হব, হ্যাকার দা জোকার। এইসব কথা বলতে বলতে স্কুলের বেল বেজে গেল। সাব্বির আর রাতুল দ্রুত পায়ে স্কুলের দিকে অগ্রসর হতে লাগলো। ক্লাসে ঢুকে সাব্বির আর রাতুল ওদের বেঞ্চে বসে পড়লো। স্যার চলে আসলো এবং ক্লাস নিতে শুরু করলো। আজ ক্লাসটা সাব্বিরের চোখে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, সাব্বির যা ভেবেছে তাই। আজকে ক্লাসে 2টো মেয়ে আসেনি, যাদের সাব্বির গতকাল দেখেছিল। সাব্বির এসব চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিল। সব ক্লাস শেষে স্কুল ছুটি দেবে। এখন বিকাল প্রায় 4:30, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। সাব্বির ক্লাস থেকে বেরিয়ে সাইকেল নিয়ে যে গেট দিয়ে বের হবে, তখনই রাতুল পেছন থেকে ডাক দিল। এই বেটা, আমারে ফেলে চলে যাচ্ছিস কেন? দোস্ত, বাসায় কাজ আছে তাই যাচ্ছিলাম আর কি। তোর কিসের এত কাজ? বাসায় যে সন্ধ্যার আগেই বাসায় ঢুকে যাস? আমার আবার কিসের কাজ? আসলে বাড়িতে রাত নামার আগে ঢুকে যাই তো প্রতিদিন, তাই অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে চল একসাথে, তুই তোর বাসায় ঢুকে যাস আর আমি আমার বাসায় চলে যাব। আচ্ছা চল। সাব্বির আর রাতুল যার যার বাড়িতে যাওয়ার পর রাত প্রায় 11টা বাজে। পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম থেকে বলছেন? কিলার মেশিন। আর আজব তো, কিসের মেশিন আর কি সব বলছেন? হোটেল ব্লু সান, রুম নাম্বার 167, এটাতে যান। কন্ট্রোল রুম অফিসার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠায় সেই জায়গাতে। রুমের ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং একটি বীভৎস দৃশ্য দেখতে পায়, যা থেকে কয়েকজন মহিলা পুলিশ সেখানেই অজ্ঞান হয়ে যায়। পুলিশদের সবার চোখে ভয় আর আতঙ্ক। রুমে বেডের উপরে একটা লাশ রাখা। লাশ বলে ভুল হবে, লাশের কোনো অংশই তার শরীরের সাথে যুক্ত নেই। শরীরটিকে এমনভাবে কাটা হয়েছে যেন কষায় মাংস কেটেছে। মাথাটি সবার সামনে রাখে, যার থেকে চোখগুলো বেরিয়ে আছে, আর জিহ্বাটা সামনে কেটে রাখা আছে। গালে 2 পাশে লেখা ইটস ওকে। তার পাশে একটা স্মাইলি দেওয়া। পা দুটো আর আঙুলগুলো ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা আছে। আর তার পাশে বড় করে লেখা, সাইকো ইজ অন দ্য গেম, ডোন্ট ট্রাই টু স্টপ আনলেস ইউ উইল স্টপ। সাইকো তার খেলায় আছে, থামাতে এসো না, নিজেই থেমে যাবে। লাশটিকে পোস্টমর্টমের জন্য পাঠানো হলো।
পুলিশ কর্মকর্তারা এই কেস আর তার আগের রাতের হ্যাকিং দুটো নিয়ে অনেক চাপে আছে। মিডিয়া আর পলিটিশিয়ানরা অনেক চাপ দিচ্ছে পুলিশদের। গোয়েন্দা সিআইডি নেমে পড়েছে, কিন্তু কোনো ক্লুই পাচ্ছে না। কোনো সিসিটিভি ফুটেজ, না কোনো ফিঙ্গারপ্রিন্ট, আর ভিকটিমকে মারার কোনো মোটিভ। তাহলে কে করছে এগুলো? সকালে সাব্বির খাবার টেবিলে বসে আছে, তখন ভাবি রুটি আর মাংসের তরকারি বেড়ে দিল। সাব্বির রুটি আর তরকারি নিয়ে খেতে লাগলো। আহ, কিরে, কি হয়েছে? ব্যথা পেয়েছিস নাকি? রাব্বি সাব্বিরের বড় ভাই। আরে না, কালকে একটা সায়েন্স প্রজেক্ট বানাচ্ছিলাম, তখন হাত কেটে গেছিল একটু। আরে আরে, কতখানি কেটে গেছে? আর বলছো তেমন কিছু না, মনে হচ্ছে কোনো ধারালো ছুরি দিয়ে কেটে গেছে। আরে ভাবি, তুমিও না প্রজেক্টে ছুরি ব্যবহার করেছি আর হাত কাটতে পারে না? কাটতেই পারে, দেখি দাও, ব্যান্ডেজ করে দিচ্ছি। আচ্ছা দাও ভাবি। কোনো মতে খাবার খেয়ে সাব্বির উঠে ছাদে যায় ল্যাপটপ নিয়ে। আজ স্কুল নেই, এক সপ্তাহ বন্ধ স্কুল। ল্যাপটপে কিছু কাজ করছিল, তখন ওর ফোনে একটা ফোন আসে। রাতুল ফোন দিয়েছে। দোস্ত, আমি একটা বিপদে পড়েছি, তুই এক্ষুনি পুলিশ স্টেশনে যা, পুলিশ নিয়ে আয় আমাদের বাসার পাশের জঙ্গলে। রাতুলের হঠাৎ এমন কথায় সাব্বির একটু চিন্তায় পড়ে যায়। কি হয়েছে সেটা বলো। হয়েছে অনেক কিছুই। আমি একটা হরর ফটোগ্রাফির জন্য আমাদের বাড়ির জঙ্গলে এসেছিলাম। এখানে একটা ডার্ক বাংলো ঢুকে পড়েছিলাম, কিন্তু আমি জানতাম না এখানে দুঃসরা আস্তানা বেঁধেছে। ওরা পুরো বাড়িটাকে সিসিটিভি দিয়ে ঘিরে রেখেছে। এতক্ষণে হয়তো জেনে গেছে যে আমি এখানে আছি। তুই কিছু একটা কর, আমি পালাতেও পারছি না। আচ্ছা আমি দেখছি। বলে সাব্বির ফোন কেটে দেয়। দস্যুরা বসে বসে সিসিটিভি ফুটেজ দেখছিল। তখনই ওরা ক্যামেরায় রাতুলকে দেখতে পায়। ওরা হয়তো ভেবেছিল যে রাতুল চলে যাবে, কিন্তু রাতুল ওদের মধ্যে থেকে কিছু লোককে দেখে ফেলে। রাতুল যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে নিশ্চয়ই পুলিশ ডেকে আনবে, তখন ওদের ক্ষতি হবে। তাই ওরা রাতুলের খোঁজে কয়েকজনকে পাঠায়। ক্যামেরার কারণে রাতুল বেরিয়ে যেতে পারছে না, কারণ ও লুকিয়ে আছে। এখন কোথাও গেলে সবাই দেখতে পারবে, তাই চুপটি মেরে সিঁড়ির নিচে লুকিয়ে আছে। দস্যুরা ক্যামেরায় রাতুলকে দেখতে পাচ্ছে না। হঠাৎ ওদের ক্যামেরাগুলো বন্ধ হয়ে গেল। স্পিকারগুলোতে লেখা উঠলো, ইউ হ্যাভ বিন হ্যাকড। সাব্বির রাতুলকে ফোন দিল। রাতুল, তুই এক দৌড়ে বেরিয়ে আয়, পিছনে তাকাবি না। আরে তুই আমাকে মারার ধান্দা করতেছিস? তোকে বললাম পুলিশ ডাকতে, আর তুই? বাঁচতে চাইলে যেটা বলেছি সেটা কর। আমার কিছু হবে না তো? না হবে না, ইনশাল্লাহ। বেরিয়ে আয়। রাতুল সাব্বিরের কথা মতো বেরিয়ে এলো। তখনই আকাশে কয়েকটা হেলিকপ্টার দেখা গেল। আর স্পেশাল ফোর্স চলে এলো। রাতুলকে গেটের বাইরে থেকে দুজন অফিসার ধরে সরিয়ে দিল, আর ফোর্স ভেতরে ঢুকে গেল। রাতুল পরিস্থিতি বুঝে উঠতে পারছে না। হঠাৎ করে এখানে এত ফোর্স কেন? আবার হেলিকপ্টারও এসেছে সেই সাথে। এটা কি সাব্বিরের কাজ? ওদিকে দস্যুরা হঠাৎ হেলিকপ্টারের আওয়াজ শুনে কয়েকজন বেরিয়ে দেখতে গেল যে আকাশে হেলিকপ্টার উঠছে। তারা যেই কিছু করতে যাবে তখনই মাথায় বন্দুকের মাথা দিয়ে বাড়ি দিয়ে মাটিতে শুইয়ে দিল ফোর্স, আর ভেতরে ঢুকে যায়। ভেতরে গোলাগুলি হচ্ছে। গুলির আওয়াজে জঙ্গলের পাখিগুলো উড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ফোর্স সব কয়টাকে ধরে নিয়ে এলো। ওদের মধ্যে অর্ধেকের বেশি মারা গিয়েছে। এই ছেলে আমাদের ইনফর্ম করেছে। কে তুমি? রাতুল এখনো শকড হয়ে আছে। কি হয়েছে সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেক ভয় পেয়েছে রাতুল। কোনো রকম মরতে মরতেই বেঁচেছে রাতুল। রাতুল মনে মনে প্রতিজ্ঞা করেছে যে আর জীবনেও এরকম জায়গাতে আসবে না। অফিসার আবারও প্রশ্ন করলো, এই ছেলে কথা বলছো না কেন? ভয় পেয়েছো? না স্যার, আমি আপনাদের ইনফর্ম করিনি। অফিসার রাতুলের উদ্দেশ্যে পানির বোতল এগিয়ে দিল, আর রাতুল বোতলটা নিয়ে ঢকঢক করে পানি গিলতে লাগলো। লোকাল পুলিশের ইউনিফর্ম করেছে সেনাবাহিনীর লোকেরা। পুলিশ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ডেড বডিগুলো নিয়ে যেতে। রাতুলকে বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। রাতুলের বাসার সামনে একটি মাঠে হেলিকপ্টার থেকে রাতুলকে নামিয়ে দেওয়া হলো। রাতুল নিচে নেমে সাব্বিরকে দেখতে পেল। সাব্বির কালো হুডি আর সানগ্লাস পরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। হেলিকপ্টার চলে যাওয়ার পর, কিরে, কেমন অভিজ্ঞতা হলো? শালা, তুই একটা জাতীয় বেইমান, একটা কথাও বলবি না। তুই কিভাবে পারলি আমাকে বাঁচাতে না আসতে? আরে আমি তো তোকে বাঁচানোর ব্যবস্থা করলাম।
মানে কি বলতে চাস তুই? তোর মতো একটা বাচ্চা ছেলে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে আমাকে বাঁচিয়েছে। বাচ্চা বলবি না একদম। এই বাচ্চা না থাকলে আজকে গুলি খেয়ে ঝাঁঝরা হয়ে পড়ে থাকতি। কিন্তু কিভাবে করলি? আর তোর কথা এরা বিশ্বাস করে নিল? আমাদের দেশের যা অবস্থা, পুলিশই আসে না কোনো বিপদে, আর সেনাবাহিনী চলে এসেছে। আর আজকে আমি হেলিকপ্টারে উঠলাম প্রথমবারের মতো। জাস্ট চিল মাই বয়, এখন বাড়িতে চল, আর এসব কাউকে বলবি না। আচ্ছা। সাব্বির আর রাতুল বাড়িতে আসার পর রাতুল বাসায় বসে বসে ভাবছে সাব্বিরের মধ্যে নিশ্চয় বিশেষ কিছু আছে, আর আমাকে সেটা খুঁজে বের করতে হবে। পরদিন সাব্বির কালকে কিছুদিনের জন্য আর খালাতো ভাই মেহেদির বাসায় যাবে ইংল্যান্ডে, তাই প্যাকিং করছে। হঠাৎ ফোন বেজে উঠল। হ্যালো মেহেদি, বল কি অবস্থা? আর কেমনে থাকি বল, যেমনে ছিলাম তেমনে আছি। কালকেই ও আসছিস তাই না? হ্যাঁ, কালকে সকালে রওনা দেব। আচ্ছা তাহলে আয়, আর আমার জন্য তেঁতুল নিয়ে আসিস। ভাই, দেশে তেঁতুলের তুলনা হয় না। আচ্ছা নিয়ে আসবো, এখন রাখি, ভালো থাকিস। পরদিন সকালে সাব্বির ভাই ভাবি সবার থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাচ্ছে। এয়ারপোর্টে যাওয়ার পথে গাড়িটা একটা সিগন্যালে দাঁড়ালো। সিগন্যালে বিরক্ত লাগছিল সাব্বিরের, আর ক্রস রোড দিয়ে বিশেষ গাড়িও যাচ্ছিল না, তবুও সিগন্যাল আছে। সাব্বির ল্যাপটপ বের করে কিছু একটা করলো। সিগন্যালের টাইম অর্ধেক হয়ে গেল। অনেকে ব্যাপারটা লক্ষ্য করলো, কিন্তু বুঝতে পারলো না কি হচ্ছে। সাব্বির জানালার কাজ সরিয়ে একটু বাইরে তাকালো। তখনই দেখতে পেল পাশের রোডে একটা গাড়ি দিয়ে একটা মেয়ে বাইরে আরেক গাড়ির বাচ্চাদের সাথে খেলা করছে এবং বিভিন্ন মুখভঙ্গি করে ভেঙচি কাটছে। ব্যাপারটা সাব্বির এনজয় করতে লাগলো, আর না যাইতো অজান্তেই সাব্বিরের মুখে একটা হাসি ফুটে উঠলো। মেয়েটা বোধহয় সালোয়ার কামিজ পরেছে। মেয়েটাকে খুব একটা খারাপ লাগছে না, যার কারণে সাব্বির চোখ সরাতে পারছে না, কিন্তু দূর থেকে খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। তাই সাব্বির ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে নিল, দেখার জন্য একটা মেয়ে হেঁটে যাচ্ছে। সালোয়ার কামিজ মেয়েটাকে মন্দ লাগছে না। সাব্বির ব্যাগ থেকে ক্যামেরা বের করে মেয়েটার দিকে ফোকাস করলো। মেয়েটার হাসিটা যেন ক্যামেরায় এসে লাগছিল, হালকা বাতাসে চুলগুলো উড়ছিল, আর মেয়েটার গজদাঁত আর নাকের তিলটা যেন উফ। সাব্বির এসিতে বসে ঘামছিল। সাব্বির দেরি না করে কয়েকটা ছবি তুলে নিল, কিন্তু যেই গাড়িটার নাম্বার নোট করতে যাবে তখনই সিগন্যাল ছেড়ে দিল। সাব্বির নিজে নিজেকে মনে মনে গালি দিতে লাগলো। গাড়িটা সোজা এসে এয়ারপোর্টে থামলো। সাব্বির গাল ফুলিয়ে বসে আছে, গাড়িতে আর নিজেকে গালি দিচ্ছে। টিকিট না কাটা থাকলে সাব্বির আজ বোধহয় আর ইংল্যান্ডে যেত না। প্লেনে বসে সাব্বির ক্যামেরা থেকে ছবিগুলো ল্যাপটপে নিয়ে দেখছিল। ছবিটা দেখেই সাব্বিরের চেহারায় আবারও হাসি ফুটে উঠল। সাব্বিরের প্লেন মাঝ আকাশে, দুবাই থেকে আবার প্লেন চেঞ্জ হবে, কিন্তু তখনই এয়ার হোস্টেসরা কি যেন নিয়ে কানাকানি করছিল। হঠাৎ প্লেনটা টার্ন নিতে লাগলো। আচমকা হওয়ায় অনেকটা ঝাঁকুনি লাগলো সবার। সাব্বির ল্যাপটপে ছবি দেখছিল, ঝাঁকুনিতে ল্যাপটপটা হাত থেকে নিচে পড়ে গেছে। তাই সাব্বিরের একটু রাগ হলো এবং বোঝার চেষ্টা করলো যে কি হয়েছে। সাব্বির এয়ার হোস্টেসকে উদ্দেশ্য করে বলল, এই যে শুনুন, কোনো প্রবলেম হয়েছে কি? হ্যাঁ স্যার, তেমন কিছু না, কারা যেন প্লেনটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে চাচ্ছে। কি? এটা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ স্যার, আপনি চিন্তিত হবেন না, আমাদের এক্সপার্ট দেখছে বিষয়টা। সাব্বির ল্যাপটপটা নিয়ে দেখতে লাগলো যে সমস্যাটা কোথায়। সাব্বির দেখতে পেল এখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে একটা অজানা আইল্যান্ড থেকে এই সিগন্যাল আসছে, যেটা প্লেনটাকে জবরদস্তি ল্যান্ড করাতে চাচ্ছে। সাব্বির টাইপিং করতে লাগলো কোডিংয়ে। পুরো স্ক্রিন ভরে গেছে, হ্যাঁ হয়ে গেছে, এখন আর কন্ট্রোল ওদের হাতে নেই। তখনই প্লেনটা আবার তার গন্তব্যের দিকে মন নিল। সাব্বির নিশ্চিন্ত হয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলো। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছে নিজে জানে না। ঘুম ভাঙলো দুবাইয়ে। দুবাই এয়ারপোর্ট নেমে সাব্বির কিছু খেয়ে নিল, কিন্তু হঠাৎ সামনে বসা কাউকে দেখে সাব্বিরের মুখে সেই হাসি আবার ফুটে ওঠে। সেই অজান্তা তার সামনেই একটা টেবিলে বসে বসে জ্যাম পাউরুটি খাচ্ছে। একটু জ্যাম তার ঠোঁটের একপাশে লেগে আছে। সাব্বিরের মন চাইছে হাত দিয়ে মুছে দিতে, কিন্তু সেটা সম্ভব না। সাব্বির ঘর থেকে বেরোলো এবং ভাবতে লাগলো, এই মেয়ে এখানে কিভাবে? তাহলে কি ও আমার সাথে এসেছে একই প্লেনে? কিন্তু আমি দেখলাম না কিভাবে। সাব্বিরের নিজের ওপর নিজেরই রাগ হতে লাগলো। তখনই এয়ারপোর্টে টিভিতে দেখানো হলো, দ্য প্লেন দ্যাট কামস ফ্রম বাংলাদেশ ওয়াজ গোয়িং টু বি হ্যাকড বাই দ্য হ্যাকার্স।
but someone saved the plane and passengers. From that, the expert says that the person who saved the plane was person in the plane that time and now he is in the Dubai airport. বাংলায়, প্লেন যেটা বাংলাদেশ থেকে এসেছে সেটা হাইজ্যাক হতে চলেছিল হাইজ্যাকদের ধারণারা, কিন্তু কে যেন সবাইকে বাঁচিয়ে দেয় এটা থেকে সাইবার এক্সপার্টদের মতে এটা এমন কেউ করেছে যে প্লেনে উপস্থিত ছিল। এটা বলে টিভিতে সাব্বিরকে লাইভ দেখাতে লাগলো। সাব্বির হুডি দিয়ে নিজের চেহারাটা ঢেকে নিল, কিন্তু সবাই সাব্বিরকে দেখে ফেলেছে। এয়ারপোর্টে কিছু বড় মাপের কর্মকর্তারা সাব্বিরের দিকে এগিয়ে আসছে। সাব্বির নিশ্চিতভাবে বসে আছে আর ওই মেয়েটির দিকে তাকিয়ে আছে। কর্মকর্তারা এগিয়ে আসলে তাদের পেছনে আরো কিছু সাংবাদিকও এগিয়ে আসতে থাকে। সাব্বির খাবার অর্ডার করেছিল, সেটা দিয়ে গেল ওয়েটার। খাবার কাছে সাব্বির। অন্যদিকে এয়ারপোর্টের সবাই সাব্বিরের দিকে আর চোখে তাকাচ্ছে আর ফিসফিস করছে। ওই মেয়েটিও সাব্বিরের দিকে তাকাচ্ছে। এয়ারপোর্টে এত কোলাহল যেন ওদের দুজনের বিরক্তির কারণ না। কয়েকটা সিট সামনে বসে আছে ওরা। সাব্বির ভুলে পানি ভেবে জুস খেয়ে ফেলে। তখনই একসাথে অনেক মানুষকে একসাথে একদিকে যেতে দেখে সবার দৃষ্টি একদিকে যায় এবং সবাই বুঝতে চেষ্টা করে কি হয়েছে। তখনই সাব্বির, ইউ হ্যাভ টু কাম উইথ আস। কেন? আমাকে দিয়ে আপনারা কি চান? আপনি আজকে আমাদের কত বড় বিপদে হাত থেকে রক্ষা করেছেন, এখন বলছেন কিছুই করেননি। আজব না, আমি কি করেছি? আর আপনারা এভাবে আমাকে টিভিতে ব্রডকাস্ট করছেন কেন? আরে আমি করেছিটা কি সেটাই তো বুঝতে পারছি না। দেখুন, আপনাকে বিরক্ত করা আমাদের উদ্দেশ্য না, আমরা শুধু আপনাকে একটু সম্মানিত করতে চাই। আমার কোনো সম্মাননার প্রয়োজন নেই। আর আপনারা কিসের ভিত্তিতে ভাবছেন যে এটা আমি করেছি? কোনো ভিত্তির প্রয়োজন নেই স্যার। আপনি প্রথমে ব্যক্তি যে জানতে চেয়েছিলেন কি সমস্যা হয়েছে এবং জানতে পেরেছিলেন, আর আপনি জানতে পারার পরপরই আপনি নিজের ল্যাপটপ বের করে কি যেন করলেন এবং একটু পরেই প্লেন আমাদের কন্ট্রোলে চলে আসলো। আমি চাই না আপনারা আমাকে বিরক্ত করুন, আর আমার কোনো সম্মাননার প্রয়োজন নেই। যদি আপনাদের মনে হয়ে থাকে যে আমি কিছু করেছি আপনাদের এজন্য, তাহলে দোয়া করবেন, ব্যাস এতটুকুই। এই কথা বলার সাথে সাথে ওনারা চলে গেলেন। সাব্বির এখনো ওখানে বসে আছে আর সবাই ওকে এলিয়ানের মতো দেখছে, যেন ভিন্ন গ্রহের প্রাণী পৃথিবীতে অবতরণ করেছে। প্লেন ছাড়ার সময় হয়ে গেছে। সাব্বির বসা থেকে উঠে চারিপাশে তাকালো, কি যেন খুঁজছে। হ্যাঁ, সাব্বির ওই মেয়েটিকেই খুঁজছে। সাব্বির খুঁজতে খুঁজতে প্লেনে গিয়ে বসলো। প্লেনে ওর পাশের সিটে কালোর হাসির আওয়াজে সেই দিকে তাকালো। কি মিষ্টি হাসি মেয়েটার, যেরকম সুন্দর শোনায় তেমনি মেয়েটির ঠোঁট বাঁকানো হাসির নেশায় পড়ে গেল সাব্বির। প্লেন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা করলো। সাব্বির প্লেনে পুরোটা সময় মেয়েটার দিকে তাকিয়েছিল। যতই দেখে তবুও মন ভরে না। সাব্বির অনেকবার চেষ্টা করেও মেয়েটির সাথে কথা বলার সাহস জুগিয়ে উঠতে পারল না। ছেলেরা এমনই হয়, চ্যাট করতে গিয়ে যতই বকবক করুক না কেন, যখন তার ভালোবাসার মানুষটি সামনে দাঁড়িয়ে থাকে আর সুযোগ থাকে নিজের ভালোবাসা প্রকাশের, তখন সাহসে কুলিয়ে উঠতে পারে না। সাব্বিরের অবস্থাও ঠিক তেমনি। প্লেন ইংল্যান্ড এয়ারপোর্টে ল্যান্ড করলো আর সাব্বির চলে গেল ওর খালাতো ভাইয়ের বাসায়। কি ভাবছেন যে ওর প্রেয়সীকে ফলো করলো না কেন, সেটা পরে বলি। সাব্বিরের খালু একজন টপ ক্লাস চকলেট ব্যবসায়ী, ইংল্যান্ডে ব্যাপক নামডাক আছে। বাড়িতে পৌঁছালো সাব্বির এবং ভেতরে ঢুকলো। বড় আঙ্গিনা হেঁটে বাড়ির সদর দরজায় যেতেই একটু সময় লাগলো। গেটে বেল বাজাতে লাগলো সাব্বির, কিন্তু কেউ খুলছে না। সাব্বির আরো কয়েকবার বাজালো, কিন্তু কেউ খুললো না। সাব্বির বাড়ির পাশের একটা টেলিফোন বুথ থেকে মেহেদিকে ফোন করলো। কয়েকবার বেল বাজার পর মেহেদি ফোন করলো। হ্যালো, কে বলছেন? আমি সাব্বির। তুই কই? আর বাড়িতে কেউ নেই? সরি রে, আব্বুকে কে জানি গুলি করেছে। আমরা হাসপাতালে। কি? খালু হাসপাতালে? হ্যাঁ, আমরা সিটি হাসপাতালে আছি, তুই এখানেই চলে আয়। আচ্ছা, ওয়েট, আমি আসতেছি। সাব্বির হসপিটালে যাওয়ার পর খালুকে দেখে অনেক মর্মাহত হলো সাব্বির, কারণ অনেক বাজেভাবে আঘাত করা হয়েছে খালুকে। সাব্বির কারণ জানতে চাইলে বলে যে লোকাল মাফিয়ার কাজ। সাব্বির সবটা শুনে অনেক চটে যায়। মেহেদি সাব্বিরকে শান্ত করে। রাতে ইংল্যান্ডের একটি 50 তলা বিল্ডিং এর উপর কয়েকটা হেলিকপ্টার উঠছে। হেলিকপ্টারের ভেতর সব আর্মিরা আর তাদের হাতে অস্ত্র যা তাক
করা আছে বিল্ডিং এর ছাদের কিনারায় দাঁড়ানো কালো লেদারের হুডি পরা একটি ছেলে, যার হাতে একজন মানুষের কাটা মাথা আর বিল্ডিং এর ছাদের পুরোটা জুড়ে রক্ত দিয়ে লেখা ইটস ওকে। আর্মিরা গুলি করার জন্য প্রস্তুত, কিন্তু ছেলেটার কোনো নড়াচড়া না দেখে কিছু করছে না। হঠাৎ একটি গুলি ছোড়া হলো ছেলেটির পায়ে, কিন্তু ছেলেটি ওইদিকে না তাকিয়ে তার হাতে থাকা ছিন্ন মস্তকটি ছুঁড়ে মারে, যেটার ওপর গুলিটা লাগে এবং সাথে সাথে হাত পা ছড়িয়ে একটা লাফ দেয়। ছেলেটা লাফ দিয়ে নিচে পড়ে যায়। আর্মিরা হেলিকপ্টার দিয়ে খুঁজতে আরম্ভ করে, কিন্তু পাচ্ছে না খুঁজে। একেবারে যেন হাওয়ায় ভ্যানিশ হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি। এত লাইট আর দলবল নিয়েও বিল্ডিং সহ কোনো জায়গাতেই কাউকে পাওয়া গেল না। এই কেস নিয়ে তদন্ত কমিটি বসলো এবং সমস্ত প্রুফ একত্র করা হলো, কিন্তু কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। তখনই সবার মনে পড়লো যে কিছুদিন আগে বাংলাদেশেও এরকম একটা কেস হয়েছে, ওইটারও লাশের সাথে মাথা ছিল না আর রক্ত দিয়ে লেখা ছিল ইটস ওকে। কয়েকজন সিবিআই সদস্যের ঘাড়ে এই কেসের জিম্মা চাপালো তদন্ত কমিটি। তদন্ত কমিটির হেড হলো রাজ এবং সজীব। অন্যদিকে টিভিতে খবর দেখছিল মেহেদি। তখন দেখতে পেল ওর বাবাকে যে মেরেছে, মানে খুন করার চেষ্টা করেছে, সে নাকি হত্যা হয়েছে। কয়েক মুহূর্তের জন্য খবরটা মেহেদির মনে আনন্দের সঞ্চার করলেও মেহেদি ভাবতে লাগলো এটা কার কাজ হতে পারে। মেহেদি হাসপাতালে ছিল, সাব্বিরকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছে না মেহেদি। কোথায় জানে গেছে সাব্বির? মেহেদি সাব্বিরকে খুঁজতে লাগলো পুরো হাসপাতাল জুড়ে, কিন্তু সাব্বির কোথাও নেই। এই শহরে তো তেমন কোনো কেউ নেই সাব্বিরের পরিচিত যার কাছে সাব্বির যেতে পারে। সাব্বির তাহলে কোথায় গেল? মেহেদি যে হাসপাতালের বাইরে যাবে তখন সাব্বিরকে পাশের একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে বেরোতে দেখে। সাব্বির হাতে কফির কাপ আর মোবাইল। সাব্বির ট্রাফিক সিগন্যাল কাটিয়ে এ পাশে এলো। কিরে, তুই কোথায় ছিলি এতক্ষণ? কেন? এই তো পাশে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছিল, সেখানে। তুই কি কিছু জানিস না? আমি আবার কি জানবো? পাগল নাকি তুই? হ্যাঁ, আমি পাগল। তুই একা একা এই অচেনা দেশের অচেনা শহরে ঘুরে বেড়াচ্ছিস, আমার টেনশন হয় না নাকি? আরে চিল ম্যান, এত হাইপার হচ্ছিস কেন? আর কি হয়েছে সেটা বল। ড্যানিয়েল মারা গেছে। কি? ড্যানিয়েল মারা গেছে? মারা গেছে বললে ভুল হবে, ওকে খুন করেছে কে যেন। কখন আর কিভাবে? মেহেদি সবটা খুলে বলে সাব্বিরকে। সাব্বির মেহেদিকে বলে যা হয়েছে বেশ হয়েছে, জানোয়ারটার এমন দশায় হওয়ার ছিল। পরের দিন সাব্বির ওর খালুর বাড়িতে আছে, ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ যাবত, কফির জন্য বসে আছে। কাজের বুয়া কফি দিয়ে গেল। সাব্বির একটা মিষ্টি হাসি বিনিময় করে কফিটা নিল এবং চুমুক বসালো। কিছুক্ষণের জন্য চিন্তায় বিভোর হয়ে গেল। মেহেদিও কফি হাতে এসে পাশে বসলো এবং সাব্বিরকে চিন্তিত দেখে বলে উঠল, কিরে, তুই এমন ভাব নিয়ে কোন চিন্তায় বিভোর আছিস? তেমন কিছু না, এমনি ভাবছিলাম খালু বাড়িতে ফিরবেন কবে? আজকে না, সম্ভবত কালকে আসবে। ও আচ্ছা। অন্যদিকে কেসের ইনভেস্টিগেশন অফিসার রাজ এবং সজীব তদন্ত করতে করতে বাংলাদেশ গিয়ে পৌঁছেছেন। ওনারা বাংলাদেশের সেই সাইকো কিলারের কেসটি ঘেঁটে দেখলেন সব একেবারে হুবহু মিলে যাচ্ছে, কিন্তু কিছু জায়গা পৃথক এবং কিছু বৈষম্য আছে। তবুও বলা যায় যে এগুলো একজনেরই কাজ, কিন্তু কে আর দুইটা মার্ডারের মাঝখানে সময়ের ব্যবধান কম। ইন্সপেক্টর তার কেবিনে বসে আছেন, সিবিআই অফিসার সজীব আর রাজ বসে বসে কেস নিয়ে আলোচনা করছে। অফিসার, আপনার কি মনে হয় এই কাজগুলো একজনেরই? আমার তো এটাই মনে হয়, দুইটা কেসেই খুনি ভিকটিমের মাথা পৃথক করে ফেলেছে আর রক্ত দিয়ে লিখে গেছে ইটস ওকে। তাহলে এই সাইকো কিলার কি বাংলাদেশ থেকে ইংল্যান্ডে গেছে? হতে পারে ইন্সপেক্টর। আমরা তাহলে এয়ারপোর্ট সহ সকল ট্রান্সপোর্টের রেকর্ড পরীক্ষা করে দেখি ভিকটিমের কোনো সন্ধান পাওয়া যায় কিনা। আচ্ছা যান, আর কিছু লাগলে আমাকে বলবেন, যতটুকু পারে হেল্প করব। 4 বছর পর সাইকো দ্য কিলার মেশিনের খোঁজ এখনো অব্যাহত রয়েছে। পুলিশ, সিবিআই কেউ খুঁজে বের করতে পারেনি সাইকোকে, কারণ সাইকো কোনো প্রমাণই রাখে না তার কাজের। সাইকো এই 5 বছরে আরো 5 শতাধিক খুন করেছে, যেন মানুষ মারা তার কাছে কোনো ব্যাপারই না। 4 বছরে এই পর্যন্ত সাইকো প্রায় 87,000 লক্ষ কোটি ডলার হ্যাক করেছে এবং সব গরিব লোকেদের মাঝে বিতরণ করে দিয়েছে। দেশ বিদেশে প্রায় সকল ক্ষেত্রে সকল গভর্নমেন্ট সাইকোকে ভয় পায়। সাইকো মানুষ মারার কাজে যতটা দক্ষ ততটা দক্ষ হ্যাকিংয়ে। সাইবার ওয়ার্ল্ড, ডার্ক ওয়ার্ল্ড সহ সবাই সাইকোর নামে কাঁপে। প্রতি সপ্তাহে অন্তত একজন সাইকোর হাতে মরবেই। এই জন্যই সাইকো নাম পেয়েছে সাইকো দ্য কিলার মেশিন। আজই সাইকো হ্যাকার একজন রুশ প্রেসিডেন্টকে হত্যা করেছে, যার জন্য গোটা পৃথিবীতে কয়েক দফা তদন্ত কমিটি বসানো হয়েছে, কিন্তু লাভ নেই। সাইকোকে খুঁজে বের করা গোটা একটা বিশাল সমুদ্রে সুই খোঁজার মতো।
অনেকে সাইকো নাম ব্যবহার করে পপুলার হওয়ার চেষ্টা করেছে, কিন্তু পুলিশের কেলানি খেয়ে নিজেদের জালিয়াতি বলে স্বীকার করেছে। ব্রিটিশ কাউন্সিলের দাবি করে যে ব্রিটিশ আর্মিরা সাম্প্রতিক একটি অভিযানে সাইকোকে মেরে দিয়েছে, কিন্তু এসব ভুল প্রমাণ হয় যখন সাইকো তার টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করে যে আমাকে মারবে, হা হা, আমাকে মারবে। আমাকে তো তখনই মারতে পারবে যখন ওই খোদা আমার উদ্দেশ্যে মালাকুল মৌতকে প্রেরণ করবে। সাইকোকে মারার গুজব ছড়িয়ে লাভ নেই। সাইকো ছিল, আছে এবং থাকবে। সাইকো আরো পোস্ট করেছে যে আজকে সাইকো লাইভে আসবে। গোটা শহর সহ পুরো দুনিয়ায় হিড়িক পড়ে গেছে সাইকোকে দেখার। কেউ সাইকো হ্যাকারকে আজ পর্যন্ত দেখেনি, কেবল নাম শুনেছে। সাইকো আজকে লাইভে আসছে, যাকে দেখার জন্য হিড়িক পড়ে গেছে। সবার আইকন এবং সর্বকালের কুখ্যাত সাইকো কিলারকে আজকে সবাই দেখবে। সাইকোকে বিখ্যাত করেছে তার সমাজসেবা আর কুখ্যাত করেছে তার 5 শতাধিক মার্ডার। ঘড়িতে টিক 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 আওয়াজ হচ্ছে, যার দিকে তাকিয়ে আছে গোটা দুনিয়ার মানুষ। রাশিয়া, ফ্রান্স, ভিয়েতনাম, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, বাংলাদেশ, ইন্ডিয়া সহ পৃথিবীর প্রায় সকল দেশেই সাইকো কিলার অনেক জনপ্রিয়, আবার অনেকের ভয়ের কারণ। ঘড়িতে 7টা বাজে। হ্যাঁ, এখনই সাইকো লাইভে আসবে। টিভি চ্যানেলগুলোর সকল প্রোগ্রাম বন্ধ হয়ে যেতে লাগলো এবং সাইকো সম্প্রচার শুরু হলো। সব টিভি চ্যানেল মোবাইলে কেবল সাইকোকে দেখা যাচ্ছে। সাইকো সবার ফোন কম্পিউটার হ্যাক করে নিয়েছে, যার জন্য সব এখন সাইকোর কন্ট্রোলে। সারা পৃথিবীর প্রায় অধিকাংশ স্যাটেলাইটের দখল নিয়ে নিয়েছে সাইকো কিলার। সাইকো ক্যামেরা থেকে হাত সরিয়ে নিল। চেহারা দেখা যাচ্ছে না, কেবল কালো হুডি পরা একটা ছেলেকে দেখা যাচ্ছে, যে একটা লাইটের নিচে বসে আছে, আর পেছনে একটা বড় দেওয়াল জুড়ে কেবল মানুষের নামের লিস্ট। কেমন আছেন সবাই? আশা করি ভালো নেই, কারণ আমি ভালো থাকতে দেইনি। এটা শুধু তাদেরই বললাম যারা আমার টার্গেট লিস্টের আশেপাশে আছেন, আর যারা কোনো সমাজ বিরোধী অপকর্ম করেন না তাদের আমাকে ভয় পেতে হবে না। আমি ভিলেন না, আমি শুধু একটা নাম। আমিও একজন মানুষ, কিন্তু আমাকে আপনাদের থেকে পৃথক করেছে আপনাদের মধ্যে থাকা কিছু লিডার, কিছু লোক, কিছু চোর, আর কিছু থাক আর নাই বললাম। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আপনি নিজেই তো অনেক বড় মাপের খুনি আর চোর, তাহলে অন্যদের শাস্তি দেওয়ার অধিকার কোথা থেকে পান? হ্যাঁ, আমি খুনি, কিন্তু আমি মানুষ খুন করি না। আমি সমাজের, রাষ্ট্রের, পৃথিবীর থেকে কীট মানে পোকা মারছি, মানুষ না, কারণ এরা মানুষের কাতারে পড়ে না। আর যে ভাই আর বন্ধুরা আমাকে এখন ট্র্যাকিং করার চেষ্টা করছেন তাদের বলছি, লাভ নেই ব্রো। আমি ধোঁয়াশা, আমি অন্ধকার, আমি এমন একজন যে নিজের অস্তিত্ব নিজেই খুঁজে বেড়াই। তাহলে আপনারা আমাকে খুঁজবেন কিভাবে? হা হা হা। আর কিছু বলার নেই আমার, আমাকে খোঁজার চেষ্টা করে লাভ নেই। আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন আর সাইবার এক্সপার্ট, সবাই যার যার কাজ করুন। আমাকে ছাড়াও আরও অনেকে আছে, তাদের খুঁজে বের করুন, শাস্তি দিন। আমি প্রকাশ্যে খুন করি আর ওরা অন্তরালে। হ্যাপি লাইফ অ্যান্ড বি কেয়ারফুল, বিকজ আপনিও হতে পারেন আমার নেক্সট টার্গেট। এই বলে সাইকো সবার কম্পিউটার, ফোন ও স্যাটেলাইটের অ্যাক্সেস ছেড়ে দিল। সকল টেলিভিশনে কেবল এখন সাইকো কিলারকে নিয়ে নিউজ প্রকাশ করা হচ্ছে। অন্যদিকে আমাদের গল্পের নায়ক সাব্বির মাত্র বাড়িতে প্রবেশ করলো। বড় ভাই অফিসে আছে আর ভাবি সাহেবা টিভিতে সিরিয়াল দেখছে। সাব্বির 1 পা 2 পা করে বাড়িতে ঢুকছে, ভাবির নজর এড়িয়ে। হঠাৎ কিসে যেন সাব্বিরের পা পড়ে আর কটকট শব্দ হয়। ভাবি টিভি ছেড়ে ঘুরে তাকায়, সাব্বিরের যেন সারা চেহারা লাল হয়ে আছে। এমন একটা পরিস্থিতি, সাব্বির একে তো রাত করে বাড়িতে ঢুকেছে, আর অন্যদিকে ভাবি তাকিয়ে আছে সিরিয়াস মুড নিয়ে। হঠাৎ সাব্বিরের ভাবি হেসে মাটিতে গড়াগড়ি করতে লাগলো। সাব্বির পরিস্থিতি বুঝতে পারলো না। ভাবি যেখানে কান টেনে ছিঁড়ে ফেলার কথা, সেখানে হাসছে কেন ভেবেও ওর অন্তরাত্মা কেঁপে উঠছে। ভূতে টুতে ধরলো নাকি ভাবিকে ভেবে সাব্বিরের গায়ের লোম সব দাঁড়িয়ে গেল। ভাবি, তুমি ঠিক আছো তো নাকি? এমন করে হাসছো কেন? ভয় করছে তো? ভাই, তুমি নিজের চেহারাটা দেখেছো? কেন? আমার চেহারা তো আমি প্রতিদিনই দেখি, দিনে কয়েকবার দেখি। এইদিকে আসো। সাব্বির 1 পা 2 পা করে ভাবির কাছে গেল। ভাবি সোফা থেকে ফোনটা নিয়ে ক্যামেরা অন করলো এবং একটা ছবি তুললো এবং আবার হাসতে লাগলো। এটা দেখো। সাব্বির কৌতূহল দিয়ে ফোনটা হাতে নিল এবং ছবিটায় চোখ দিল এবং নিজের চেহারা দেখে এক দৌড়ে ঘরে ঢুকলো। ভাবি এখনো বাচ্চাদের মতো হেসেই চলেছে, যেন আজকে সব হাসি হেসে নেবে।
সাবির ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নাতে নিজেকে দেখে বরাবরের মতোই অবাক হলো, কারণ আজও সেই সেম ঘটনা করেছে। ঠোঁটে, মুখে, গালে, কপালে সর্বত্রই লিপস্টিকের দাগ। কিন্তু কিভাবে এলো সেটা সাব্বির জানে না। প্রায় প্রতিদিনই এই ঘটনা ঘটে সাব্বিরের সাথে। সাব্বিরের না আছে কোনো গার্লফ্রেন্ড, না আছে চুমু দেওয়ার মতো কেউ, তাহলে এই দাগগুলো কোথা থেকে আসে? সাব্বির খাটে বসে পড়লো। চিন্তায় কপালে ভাঁজ পড়লো। কে দেয় এই চুমুগুলো সেটা সাব্বিরকে দেখতে হবে। এই চুমুগুলো প্রায়ই রাতের এই সময়ে বা ভোরে ঘুম থেকে উঠলে দেখা যায়। সাব্বির সিদ্ধান্ত নিল যে কাল ঘর থেকে বেরোবে না, আর সারা ঘরময় সিসি ক্যামেরা লাগাবে, যাতে দেখতে পারে কে এই কাজ করে। অন্যদিকে জাতিসংঘ সিদ্ধান্ত নিয়েছে যে এবার আরো জোরালোভাবে এক সাইকো ফাইন্ডিং মিশন শুরু করবে। তাই 20 সদস্যের একটা প্রিমিয়াম টিম বানাবে, যার হেড হবে ব্রুস আর কো হেড হবে সাইবার এক্সপার্ট শামসুল হাবিব। এই টিমের জন্য বিশ্বের সর্বত্র থেকে 10 জন মারাত্মক হ্যাকার, 5 জন খ্যাতনামা গোয়েন্দা আর 5 জন অ্যাডভাইসার নিয়োগ দেওয়া হয়েছে। এবার সাইকোকে ধরেই ছাড়বে সবাই। তাই সাইকোর লাইভ ডাটা ট্রান্সমিশন থেকে আবারও তদন্ত শুরু করবে ব্রুস, যার দায়িত্ব পেয়েছে শামসুল হাবিব। সাব্বির ক্যামেরা অর্ডার দিয়েছে। কিছুক্ষণ পরেই কেউ একজন সাব্বিরকে মেসেজ দিল ফোনে। সাব্বির দোতলায় থাকে, তাই বারান্দায় গেল। বারান্দা দিয়ে নিচে তাকিয়ে দেখলো একটা কালো হুডি পরা ছেলে দাঁড়িয়ে আছে, যার হাতে কিছু একটা, যেটা সাব্বিরের দিকে তাক করা। সাব্বির হাত দিয়ে ইশারা করলো কাছে যেতে। সেটি বারান্দার একদম নিচে এসে দাঁড়ালো। সাব্বির একটা দড়ি নামালো নিচে, যেটাতে ওই ছেলেটা তার হাতে থাকা একটা ব্যাগ দড়িতে বেঁধে দিল। সাব্বির ব্যাগটা ওপরে টেনে নিল। ব্যাগটা বেশি বড় না, ছোটই। ব্যাগ নেওয়া হলে ছেলেটি সাব্বিরকে হাত দিয়ে বিদায় জানায় এবং ঝোপের আড়ালে লুকানো সাইকেল দিয়ে চলে যায়। সাব্বির রুমে এসে ব্যাগটা টেবিলের উপর রাখলো। চারপাশে তাকালো একবার, হয়তো কিছু খুঁজছে বা দেখছে যে কেউ দেখছে কিনা। চারপাশে তাকিয়ে সাব্বির টেবিলের ড্রয়ারটা টান দিল এবং একটা ছুরি বের করে স্যালো টেপে পেঁচানো ব্যাগটা কেটে একটা প্যাকেট বের করে নিল, যেটা একটা ফোনের বক্সের মতো কিছু ছিল। সাব্বির বক্সটা খুলে ফেললো এবং ভেতর থেকে বেরিয়ে এলো 3টে ক্যামেরা, যেগুলো সাইজ একটা আঙুলের 3 ভাগের 1 ভাগ হবে, মানে অনেক ছোট। এছাড়াও একটা মিনি কন্ট্রোলার আর অ্যান্টেনা। হ্যাঁ, এতক্ষণে বোঝা গেল সে সাব্বির কি করতে চলেছে। সাব্বির ক্যামেরাগুলো ওর রুমের 3 কোণায় লাগিয়ে দিল, যাতে ফাঁস হয় এবং সমাধান হয় লিপস্টিকের দাগের রহস্য। ক্যামেরাগুলো সহ সব সেট আপ করে সাব্বির একটু ল্যাপটপটা হাতে নেয়। ল্যাপটপে কয়েকটা এনক্রিপ্টেড মেসেজ দিল, যেগুলো সাব্বির ডিক্রিপ্ট করলো এবং কিছু দেখতে পেল যা ওর টনক নাড়িয়ে দিল। সাব্বির অনেক চিন্তিত হয়ে পড়ল যে কি করবে সেটা ভেবে। ওর অস্তিত্ব এখন ঝুঁকিতে আছে। কে যেন ওকে কিছু ছবি পাঠিয়েছে, যেগুলো সাইবার ওয়ার্ল্ডে তুফান উঠিয়ে দেবে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেট বের করলো এবং ধরিয়ে টানতে লাগলো। আহা, মাথাটা একটু টেনশন মুক্ত হলো। না, আমার মাথা গরম করলে চলবে না, যা করতে হবে সব ঠান্ডা মাথায় করতে হবে। সাব্বির সিগারেটটা শেষ করে ল্যাপটপটা নিয়ে বসলো। উৎস খুঁজতে লাগলো মেসেজগুলোর। যে করেই হোক সাব্বিরকে জানতে হবে কে এই ব্যক্তি যে আমার পরিচয় ফাঁসের পথে নেমেছে। সাব্বির অনেক চেষ্টা করেও মেসেজগুলোর কোনো সোর্স পাচ্ছিল না, যেন সাইবার ঘোস্ট। সাইবার ওয়ার্ল্ডেই গায়েব হয়ে গেছে একেবারে। রাত 3টে বাজে। সাব্বির এখনো ল্যাপটপ নিয়ে বসে আছে, কিন্তু খুঁজে বের করতে পারছে না যে কে করেছে এটা। কোনো প্রমাণই নেই। ওর মাথা গরম হতে লাগলো। কে এই ব্যক্তি যাকে আমি খুঁজে বের করতে পারছি না? তাহলে কি আমার থেকেও বড় কেউ আছে এই পৃথিবীতে, যে আমার থেকেও বেশি ট্যালেন্টেড আর কিরার মাইন্ডের? এসব ভাবতে ভাবতে সাব্বিরের মাথা কাজ করছে না, যেন এখনই অবশ হয়ে যাবে। সাব্বির ল্যাপটপে টাইপ করতে করতেই ঘুমিয়ে গেল। ঘুমানোর একটু পরেই কিছু একটা ঘটলো। সাব্বির সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ সহ কাল রাতের খাওয়া সিগারেটের অংশগুলো সব ঠিক করে নিল, যাতে ভাবি দেখতে না পারে। সাব্বির সবটা গোছগাছ করে নাস্তার টেবিলে গেল। নাস্তার টেবিলে যেতেই ভাইয়া এসে বসলেন, সাথে ওর ভাইস্তা ও ভাবি। তোমার ভাইয়ের জন্য মেয়ে দেখো। সাব্বির পানি খাচ্ছিল। ভাবির কথা শুনে পানি গলায় আটকে গেল। কেন? আমার ভাই আবার কি করলো? ভাবি কোনো কথা না বলে ভাইয়াকে সাব্বিরের দিকে তাকাতে বললেন। ভাইয়া আমার দিকে তাকালো এবং ভ্রুকুচকে বোঝার চেষ্টা করলো যে কি হয়েছে। তখনই ভাইয়া কিছু একটা দেখে বললেন, কিরে, কালকে রাতে কোথায় গিয়েছিলি? কোথায় মানে? আমি আবার কোথায় যাব? আমি তো ঘরেই ছিলাম। তাহলে তোর গার্লফ্রেন্ড বাড়িতে এসেছিল? আরে ভাইয়া ভাবি, তোমরা এসব কি বলছো? আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, তাহলে বাড়িতে আনবো কোথা থেকে? আমরা এমন কি বললাম যে বিরক্ত হচ্ছিস?
আয়নায় নিজের চেহারাটা দেখ আগে। কি? আমার চেহারা? তোর চেহারা ভালো করে দেখ, তারপর বুঝতে পারবি আমরা কিসের ভিত্তিতে কথা বলছি। সাব্বির তৎক্ষণাৎ উঠে আয়নার সামনে গেল এবং দেখলো যে গালে সেই চুম্বনের দাগ, মানে কেউ যে কিস করেছে সেটা স্পষ্টত বোঝা যাচ্ছে। সাব্বির তৎক্ষণাৎ উঠে আয়নার সামনে গেল এবং দেখলো যে গালে সেই চুম্বনের দাগ, মানে কেউ যে কিস করেছে সেটা স্পষ্টত বোঝা যাচ্ছে। ভাইয়া ভাবি বিশ্বাস করো, আমি কিছুই জানি না এই দাগগুলো কোথা থেকে আসে। এটা নিত্যদিনের ব্যাপার। আমরা এত কিছু জানি না। 1 মাস সময় দিলাম, ওই মেয়েকে নিয়ে বাসায় হাজির হবি, শুভ কাজটা সেরে ফেলবো। সাব্বির এবার অনেক রেগে গেল এবং ছুটে রুমে গেল এবং নিজেই গনগন করতে লাগলো, তুই শালার প্রেম টেম কিছুই করলো না, প্রতিদিন যে কেউ এত চুম্বাই খালি একবার হাতের কাছে পাই, ঠোঁটে সুপার গ্লু লাগিয়ে দেবো। সাব্বিরের তখনই মনে পড়লো সিসি ক্যামেরার কথা। সাব্বির একটা বিজয়ের হাসি আসলো এবং ল্যাপটপটা হাতে নিল। ল্যাপটপে ক্যামেরাগুলোর গতকাল রাতের ফুটেজগুলো চেক করতে লাগলো। ফুটেজ চেক করে কিছুই পাচ্ছিল না সাব্বির। তখনই একটা ফুটেজ সাব্বিরের চোখে পড়লো। রাত তখন 3:45। বারান্দা দিয়ে সাব্বির দেখতে পেল অনেক বাতাসের মতো কুয়াশা রুমে ঢুকতে লাগলো এবং ওই কুয়াশার আদলে দেখা যাচ্ছিল একটা মেয়েলি অবয়ব, চেহারা দেখা যাচ্ছিল না। সাব্বির ভেবে পাচ্ছিল না যে এত রাতে এত উঁচু বিল্ডিং এ কোনো মেয়ে কিভাবে উঠলো, আর এই মেয়েকে যে এই কাজ করে আমার সাথে। সাব্বির ফুটেজ জুম করলো। ভিডিওতে মেয়েটা আস্তে আস্তে সাব্বিরের কাছে এসে বসলো এবং চেহারার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল, তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে মেয়েটা সাব্বিরের কাছে আসতে লাগলো এবং একটু পরে পরে থেমে থেমে চুমু দিতে লাগলো। সাব্বির একটা বিজয়ের হাসি আসলো, এটা ভেবে সে চোট ধরা পড়েছে। সাব্বির ভাইয়া ভাবিকে যে ডাক দেবে এটা দেখানোর জন্য তখনই ভিডিওতে আরেকটা জিনিস দেখে সাব্বির থেমে গেল। সাব্বির ল্যাপটপে দোষীকে দেখে ভাইয়া ভাবিকে ডাক দেবে তখনই দেখতে পেল যে মেয়েটি হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল। সাব্বির ভয়ে ভয়ে ল্যাপটপটা বন্ধ করলো এবং ভাবতে লাগলো, এটা আমি কি দেখলাম? ইয়া আল্লাহ, ওটা কি ছিল? ভূত না কি আবার? কিন্তু ভূত হলে আমার গালে চুমু খাই কেন? গালটাই তো খেয়ে নিতে পারে। সাব্বির, না, আমাকে এর গোড়ায় পৌঁছাতেই হবে এবং রহস্যগুলো সমাধান করতে হবে যে করেই হোক। রাত 2টা, আর্মি ক্যাম্পের ভেতরে কিছু লোকেরা কথা বলছে। স্যার, আমাদেরকে এই বিষয়টা নিয়ে তদন্ত করতে হবে। না, এই বিষয়ে এগিয়ে নিজের ক্ষতি নিজেরা ডেকে এনো না। ভালো আছো, ভালো থাকো। কিন্তু স্যার, আমরা এভাবে তো কাউকে মারার জন্য ছেড়ে দিতে পারি না। আর ও তো একটা মনস্টার, মানুষ মারে মশার মতো। এত বেশি কথা বলো কেন? আসতে বলো, কেউ শুনে ফেলবে। আর সাইকো যদি এটা জানতে পারে তাহলে আমরা শেষ। তখনই ওই কক্ষের দরজায় কে যেন কড়া নাড়ে। কেউ কি বাইরে আছে নাকি? এত রাতে আবার কে? দেখো, কোনো অফিসারের হয়তো কিছু দরকার হয়েছে। একজন আর্মি অফিসার উঠে গেলেন দরজা খোলার জন্য। দরজা খুলে বাইরে কাউকেই দেখতে পেলেন না। তখনই কিছু একটা রুমে প্রবেশ করলো গড়াতে গড়াতে। অফিসার নিচে তাকিয়ে দেখলো একটা স্টিল কালারের বোতল। হঠাৎ বোতলটা থেকে সাদা ধোঁয়া বেরোতে লাগলো, যেটা ধোঁয়ায় সারা ঘরময় সবকিছু দেখা যাচ্ছিল না। সকলে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো, ভেবে যে শত্রুরা আক্রমণ করেছে, কিন্তু কেউই গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না। যেই চিৎকার দেবে বা কাউকে ডাকতে যায় তার মুখটাই কে যেন বন্ধ করে দেয়। সবার মনে অনেক আতঙ্ক। আস্তে আস্তে ধোঁয়াগুলো সরে যেতে লাগলো। আর্মিরা সবাই তাকিয়ে দেখতে পেল একজন লম্বা চওড়া যুবক বয়সী একটা ছেলে কালো হুডি পরে দাঁড়িয়ে আছে, মুখে কঙ্কালে ডিজাইনের রুমাল বাঁধা, চোখে একটা হাসি, আর হাতে সাইলেন্সার লাগানো একটা বন্দুক, আর পায়ের পাশে কয়েকটা ধারালো ছুরি। অফিসাররা সবাই এই দৃশ্য দেখে ঢোক গিললেন এবং আর চোখে চারপাশে অস্ত্র খুঁজতে লাগলেন, কিন্তু কোনো কিছুই নেই। কোনো বন্দুক, রাইফেল, পিস্তল কিছুই নেই। যেগুলো ছিল সব উধাও হয়ে গেছে। আসলে সব উধাও হয়নি, সব ওই ছেলেটার পেছনে। এই, কে তুই আর এখানে কেন এসেছিস? একজন অফিসার মনের ভয় লুকিয়ে সাহস দেখিয়ে ছেলেটা কিছুই বলল না। ডান হাতের পিস্তলটা উঁচু করলো এবং বুক বরাবর একটা গুলি করলো। গুলিটা বুকের হৃৎপিণ্ড ফুটো করে পিঠের অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল। অফিসারের মুখ দিয়ে রক্ত বের হয়ে এলো ঝর্ণার মতো, আর অফিসার সোজা ধপাস করে মাটিতে শুয়ে পড়লেন। আর নেই, উনি মারা গেছেন। এই দৃশ্য দেখে আরেকজন হামলা করতে গেলেই ছেলেটা বাঁ হাতের ছুরিটা হামলা করার জন্য প্রস্তুত করে। অফিসার সোজা এসে ছেলেটার মাথায় ঘুষি মারতে গেলেই ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়ে এবং ছুরিটা নিয়ে পায়ের উল্টো পিছে প্যাস প্যাস করে দুটো টান দেয়। ওই লোকটা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে, আর বসে পড়ার সাথে সাথে ছুরিটা গলায় বসিয়ে দেয় ছেলেটা। এইবার আর একজন গেল না, 3 জন একেবারে যায় হামলা করতে। ছেলেটা একটা মুচকি হাসি দেয়, যেটা রুমালের বাইরে থেকেও বোঝা যায়। লোকগুলো সব ভয় পেয়ে যায় এবং থেমে যায়।
কে রে ভাই তুই? আর আমাদের মারছিস কেন? সাইকো। এটা শোনার পর যারা বেঁচে ছিল তাদের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম, ভয়ে সবার কলিজা শুকিয়ে যাবার উপক্রম। কোন মনে দাঁড়িয়ে আছে দুজনে, বাকি একজন তো ভয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। সবাই এতক্ষণ যাকে নিয়ে কথা বলছিল সেই বিপদ নামধারী আজাইরা তাদের সামনে দাঁড়িয়ে আছে। আজ তাদের মৃত্যু নিশ্চিত। সাব্বির যেই ওর ভাইয়া ভাবিকে খবর দেবে সেই মেয়েকে দেখানোর জন্য, তখনই দেখতে পেল মেয়েটা ধোঁয়ায় মিলিয়ে গেল, যেন হাওয়ায় মিশে গেছে। এটা দেখে আর কাউকে ডাকতে গিয়েও ডাকার সাহস পেল না সাব্বির। সাব্বির ভিডিওটা আরো কয়েকবার দেখলো, বোঝার চেষ্টা করলো যে আসলে ঘটনাটা কি, কিন্তু ভিডিওটিতে বারংবার একই ঘটনা দেখে খানিকটা না অনেকটাই বিচলিত হলো। ভাবলো যে হয়তো কোনো গ্রাফিক্স বা 3D ইফেক্ট যেমনটা সাইকো ব্যবহার করে, তাই ভিডিওটাকে ভালো করে সব অ্যাঙ্গেল থেকে দেখলো ব্যাপারটাকে বোঝার জন্য, কিন্তু কিছুই না বুঝতে পেরে সাব্বির এবার নিজেকে খুবই অসহায় মনে করতে লাগলো। কেননা ও কোনোদিন কারোর কাছে হার মারেনি, কিন্তু আজ এই অদৃশ্য চুম্বনকারীকে খোঁজার চেষ্টায় ব্যর্থ হয়ে নিজেকে একজন লুজার মনে করছে সাব্বির। জেদে হাতের ল্যাপটপটাকে একটা আছাড় দিল। ল্যাপটপটা পাকা ফ্লোরে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আর জিনিস ভাঙার আওয়াজ পেয়ে সাব্বিরের ভাই আর ভাবি ওপরে চলে আসলো। এক দৌড়ে দরজা দিয়ে ঢুকতে ভাঙা ল্যাপটপের অংশ বিশেষ দেখে খানিকটা অবাক হলো। সাব্বিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো যে ব্যাপার কি, কিভাবে ভাঙলো ল্যাপটপ? সাব্বির কোনো উত্তর না দিয়ে সোজা বের হয়ে গেল বাড়ি থেকে, সাথে ওর বাইক। সাব্বির বাড়ি থেকে বের হতেই সাইকো টিম থেকে মিশন অ্যালার্ট পেল সাব্বির। আজকে একজনকে মারার কথা আছে। সাব্বির ও সাজানো প্ল্যানের লিস্টে দেখলো যে আজকে কাউকে মারার কথা ছিল কিনা। হ্যাঁ, আজকে একজন মরবে, আর সেটা হলো একজন নামকরা পলিটিশিয়ান। সাব্বির অপেক্ষা করছে একটা কনফারেন্স হলের সামনে। কনফারেন্স শেষ হতেই দলে দলে লোক বের হতে লাগলো। সবার মধ্যমণি নেতাজি সবার সামনে গলায় মালা আর হাত উঁচু করে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। সাব্বির একটা গাড়িতে বসে আছে, আর সামনে টার্গেট একটা স্নাইপার বন্দুক গাড়ির জানলা দিয়ে একটু বের করে রেখেছে। আর অন্যদিকে আজকে কোনোভাবে সাইকো ফাইন্ডাররা জানতে পেরে গেছে সাইকো কিলারের মিশনের কথা, এবং ওত পেতে বসে আছে সাইকোকে ধরার জন্য। টিম হেড ব্রুশকে ইনফর্ম করেছে সাইবার এক্সপার্ট শামসুল হাবিব। স্যার, আজকে আমাদেরকে যে করেই হোক সাইকোকে ধরতে হবে, সেটা ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন। হ্যাঁ মিস্টার শামসুল হাবিব, আমাদেরকে আজকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। তাই তারা প্রস্তুতি নিয়ে বসে আছে সাইকোর আশায়। গুলি যে কোনো সময় চলতে পারে। এই নেতা জনগণের টাকা মেরে খায় আর কলেজের মেয়েদের বেশ্যাবৃত্তি করতে বাধ্য করে। অনেক মা বোনের ইজ্জত নিয়ে খেলা করেছে এই শালা। একে তো এবার পরপারে পাঠাবে সাব্বির, মানে সাইকো কিলার। সাব্বির ফায়ার করলো, গুলিটা নেতাজির বুকে লাগলো, ঠিক হৃৎপিণ্ড বরাবর। ফিনকে দিয়ে রক্ত বেরোতে লাগলো নেতাজির বুক দিয়ে। সাব্বিরকে কেউ একজন দেখে ফেললো গুলি চালাতে, তাই চিৎকার দিয়ে উঠলো। সাব্বির চাইলে ওই লোককে মেরে দিতে পারে, কিন্তু সাব্বির কোনো নিষ্পাপকে মারতে চায় না, তাই ওই লোককে না মেরে গাড়ি ছোটাতে থাকে পালাবার জন্য। সাইকো ফাইন্ডারদের চোখে পড়ে গেছে সাইকো। সাব্বিরের পিছনায় সাইকো ফাইন্ডার সহ অনেক লোকজন আর গাড়ি। সাব্বির প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে নিজেকে বাঁচানোর জন্য, কারণ ও বাঁচলে এই পৃথিবী থেকে ধ্বংস হবে পাপীরা, আর পাপীদের নাশ করায় সাব্বিরের উদ্দেশ্য। সাইকো তার কিলার মেশিনের উদ্দেশ্য। সাব্বির ড্রাইভিং সিটে বসে ঘামছে, কারণ ও ধরা পড়লে ওর দলের লোকেরাও ধরা পড়বে, আর ওদের কোনো ক্ষতি হোক এটা সাব্বির চায় না। সাব্বির ড্রাইভ করতে করতে একটা ঢালু উপত্যকায় চলে এসেছে। সামনে পাহাড়ের গিরিখাত, আর অন্যদিকে পেছনে পড়ে থাকা লোকজন। সাব্বির কি করবে? সাব্বির যদি এখন লাভ দেয় গাড়ি নিয়ে, তাহলে হয়তো বেঁচে যাবে মিশন সাইকো, আর যদি ধরা পড়ে যায় তাহলে নাম খারাপ হবে ওর পরিবারের, আর ওর আসল পরিচয় জেনে যাবে সারা দুনিয়া। এখন কি করবে সাব্বির? সাব্বির পাচ্ছে না সামনে যেতে, আর না পাচ্ছে পেছনে যেতে। এ যেন সব বিপদ একেবারে ঘাড়ে চেপে বসেছে। আজ বোধহয় আর বাড়ি ফেরা হবে না সাব্বিরের, কারণ সাব্বির পেছনে ফিরবে না, বরং মৃত্যুকে বরণ করার জন্য পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়বে। গাড়ি ছুটছে প্রচন্ড গতিতে, যেন মৃত্যু তর সইছে না সাব্বিরের। সাব্বির আজ বিপাকে, কারণ যদি ধরা পড়ে যায় তাহলে সাইকো মিশন অসম্পূর্ণ থেকে যাবে। সাব্বিরের ইচ্ছে থাকুক বা না থাকুক, জোরপূর্বক বিভিন্ন ইঞ্জেকশন দিয়ে সব সত্য কথা ঠিক বের করে নেবে সাইকো ফাইন্ডাররা। সাব্বিরের গাড়িটা পাহাড়ের গিরিখাতের থেকে মাত্র মিটার 50 দূরে হবে। সাব্বির চোখ দুটো বন্ধ করে নিল, আর মনে মনে আল্লাহকে স্মরণ করে নিল। সেই সাথে ভাইয়া ভাবি আর সেই নীলাঞ্জনাকে, মানে এয়ারপোর্টের মেয়েটিকে। মেয়েটি কি হয়েছিল সেটা আপনারা জানেন না, আশা করি পরবর্তীতে জানবেন। সাব্বির ভয়েস মেসেজ অন করে সারা পৃথিবীর মানুষের নিকট একটি মেসেজ পৌঁছে দিল। সাইকো কোনো মানুষ না যে মরবে। সাইকো একটি ব্যাধি, যেটি জন্ম নেয় কিছু মানুষ নামের জানোয়ারদের কারণে। আজ আমি মরছি না, যদিও মরি অমর হয়ে থাকবো আপনাদের কাছে।
গোটা পৃথিবীর কাছে। আর আমার শত্রুরা শান্তির নিঃশ্বাস ফেল না, কারণ সাইকো কখনো মরবে না। এই মেসেজটি সেন্ড হওয়ার সাথে সাথে গাড়িটি টায়ারের একটা গুলি এসে লাগলো, যেগুলো ছোড়া হচ্ছিল পেছনের গাড়িগুলো থেকে। সাব্বির আর গাড়িটাকে নিজের আয়ত্তে রাখতে পারল না, ছেড়ে দিল সব, সরিয়ে নিল স্টিয়ারিং হুইল থেকে হাত। গাড়িটা পাহাড়ের উঁচু ঢিপি থেকে জাম করার মতো পাহাড়ের পাদদেশে পতিত হতে লাগলো। সাইকো ফাইন্ডাররা ওখানে এসে এই জিনিসটা একেবারেই আশা করেননি। ওনারা গাড়ি থেকে নেমে নিচে তাকাতে দেখতে পেলেন গাড়িটা দুমড়ে মুচড়ে নিচে পড়ছে, আগুন জ্বলতে জ্বলতে পড়ছে যেন কোনো শেষ নেই। সিডম্যান, আমরা আজকে আবার সাইকোকে মিস করলাম, আর জীবনেও পাবো না সাইকোকে। ব্রুস প্রচন্ড রেগে গিয়ে গাড়ির দরজায় লাথি মেরে, স্যার আমাদের হঠাৎ এভাবে আক্রমণ করাটা ঠিক হয়নি। প্ল্যানিং করে সবটা করা উচিত ছিল, কারণ আমরা ভুলে গিয়েছিলাম সে অন্য সাধারণ কোনো অপরাধীর মতো না। এ হলো সাইকো দা কিলার, যার রক্তের প্রতিটা কণিকাতে একটা করে ছোট্ট ব্রেন বিদ্যমান। শামসুল পিস্তল হাতে পাহাড়ের নিচে তাকিয়ে উপরের কথাটি বলল। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, কিন্তু সাইকোর মার্ডারের একটা রিপোর্ট তো বানাতে পারি এখন। সেটা কিভাবে স্যার? আমরা তো সাইকোর ব্যাপারে আগামাতা কোনো কিছুই জানি না। কি তার আসল নাম, কি তার ঠিকানা, এমনকি সে কোন এলাকায় থাকে সেটাও জানি না। এমনকি সে যে এই দেশের কোনো বাসিন্দা কিনা সেটাও নিয়ে সন্দেহ আছে। শামসুল একটু গম্ভীর গলায় রিভলভার হাতে নিয়ে, সেটা ঠিক, কিন্তু এটা বললে কেন যে সে এ দেশের বাসিন্দা না? না মানে স্যার, এত ব্রিলিয়ান্ট একটা মাইন্ড প্লাস বিশ্বের নাম্বার 1 হ্যাকার, এই ছেলে কি বাংলাদেশে জন্ম নিতে পারে? শামসুল, তুমি ভুলে যেও না যে তোমার বাবাও একজন বাংলাদেশি, আর বাংলাদেশি বলে কারোর এত ট্যালেন্ট থাকতে পারে না। এটা কোন বইয়ে লেখা আছে? আসলে কি স্যার? শামসুলকে থামিয়ে দিয়ে ব্রুস, আর বলতে হবে না, আমি একজন ফরেনার হয়েও তোমার মতো রাজাকার না। এখন যাও আর দ্রুত ওই গাড়ি থেকে সাইকোর বডি উদ্ধার করো। ইয়েস স্যার। বলে শামসুল টিম নিয়ে বেরিয়ে পড়লো পাহাড়ের পাদদেশে সাইকোর খোঁজে। এদিকে অনেক কয়েক ঘন্টা পরেও শামসুল হাবিব কোনো রিপোর্ট পাঠাচ্ছে না ব্রুসকে। ব্রুস এবার অনেকটা চিন্তিত হয়ে গেল, কারণ এতটা সময় তো লাগার কথা না। বাধ্য হয়ে ব্রুস কল লাগায় শামসুল হাবিবকে। ফোন বাজছে কিন্তু কেউ ধরছে না, বাজছে কিন্তু কেউ ধরছে না। ব্রুস আবার কল লাগায়, এবার শামসুল ধরে ফেলে। স্যার ঘটনা তো একেবারে মাথায় বাজ ফেলার মতো। কেন, কি হয়েছে? স্যার ফরেনসিক টিম নিয়ে গাড়িটার ভেতরে অনেক ধরে তল্লাশি করলাম, কিন্তু কিছুই পেলাম না। বডিটা কোথায় যাবে? আর গাড়িটা কোথায় পেয়েছে? গাড়িটা এখানকার একটি ঝর্ণার কাছে পেয়েছি। একটুর জন্য ঝর্ণার পানিতে পড়েনি, নয়তো গাড়িটাও পেতাম না। খুঁজে দেখো, হয়তো ঝর্ণার পানির সাথে ভেসে গেছে বডিটা। সেটাই দেখছি। অন্যদিকে সারা দুনিয়ায় সাইকোর শেষ মেসেজটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সবাই সাইকোর এই মেসেজটা নিয়ে অনেক উত্তেজিত, আর সাইকো কেন এমন মেসেজ দিল সেটাও সাইকোর ফ্যান আর শত্রুদের কাছে এখনো ধোঁয়াশা। কিন্তু ততক্ষণ ধোঁয়াশা ছিল যতক্ষণ পর্যন্ত সাইকো ফাইন্ডাররা টিভিতে সংবাদ মাধ্যমে সাইকোর মৃত্যুর সংবাদটা অ্যানাউন্স করলো। সাইকোর ফ্যানরা যেন অনেক বড় শক খেয়েছে। সাইকো খুনি হলেও সাধারণ মানুষের কাছে সুপারস্টার। অন্যদিকে সাব্বিরের জ্ঞান ফিরল মাত্র সাব্বির চারিদিকে তাকিয়ে নিজেকে একটা জঙ্গলে আবিষ্কার করলো। সাব্বির মনে করার চেষ্টা করলো সবটা, কিন্তু সাব্বিরের তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওই পাহাড় থেকে পড়ার পর যে কেউ মারা যাবে, তাহলে সাব্বির এখনো কিভাবে বেঁচে আছে সেটা সাব্বিরকে এখনো ভাবাচ্ছে। আর সাব্বির নিজের হাত পায়ের দিকে তাকিয়ে বুঝতে পারলো যে একটাও ক্ষত নেই, আর সারা শরীরে একটুও ব্যথা পাওয়ার কোনো অ্যাক্সিডেন্টের চিহ্নটুকুও নেই। সাব্বির হাঁটতে হাঁটতে অনেক দূর এগোলো, পকেটে হাত দিয়ে নিজের মিনি কম্পিউটারটা বের করলো, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না কোনো স্যাটেলাইটের। এটা থেকে সাব্বির অবাক না হয়ে পারল না, কারণ পৃথিবীর যে কোনো জায়গা থেকে স্যাটেলাইটের সিগন্যাল পাওয়া যায়, হোক সেটা ঘন জঙ্গল বা সমুদ্রের কোনো দ্বীপ। সাব্বির ভাবতে লাগলো যে কোথায় এসে পড়লাম, এখানে তো এই জঙ্গলেই আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি এখানে এলাম কি করে? আমি যেখানে অ্যাক্সিডেন্ট করেছিলাম পাহাড়ে, সেখানে তো কোনো জঙ্গল নেই, আর জঙ্গল থাকলেও তো তা এত ঘন নয়, আশেপাশে লোকালয় নিশ্চিতভাবে ছিল। তাহলে আমি কোথায় আসলাম? আমি একা ওই অবস্থায় তো এখানে কোনোদিনও আসতে পারতাম না। তাহলে কি কেউ আমাকে নিয়ে এসেছে এখানে? সাব্বির যেই এই কথাগুলো ভাবছে, তখনই নিজের হাতে কারো ঠোঁটের লিপস্টিকের দাগের মতো কিছু দেখলো। আরে ভাই, এই জঙ্গলে অন্তত আমাকে ছাড় দাও। এখানেও সেই চুমাচুমির কারবার শুরু করে দিয়েছো। দিতে পারি এক শর্তে।
হঠাৎ এই কথাটা শুনে সাব্বির চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কে কে এখানে, সামনে এসো। বলে সাব্বির পকেটে থাকা রিভলভারটা বের করলো এবং লোড করে আশেপাশে তাক করতে লাগলো। আমাকে খুঁজে লাভ নেই, আমি ইচ্ছা না করলে এই জীবনেও আমাকে দেখতে পাবে না। এইবার সাব্বিরের মনে ভয় কাজ করতে শুরু করলো। সাইকো যতই কিলার মাইন্ডের হোক না কেন, এরকম একটা পরিস্থিতিতে ভয় পাওয়া ছাড়া কোনো উপায় নেই। আরে কে তুমি, আর কেন আমাকে ফলো করছো? নিজের ভালো চাও তো পালাও এখনই। আমার পরিচয় জানতে পারলে এখনই জামা কাপড় খুলে দৌড়াবে। আমি দৌড়াবো না, তুমি আমাকে দেখলে দৌড়াবে। তুমি জানো আমি কে? হ্যাঁ আমি জানি তুমি সাইকো। তো তোমার ভয় করছে না? একটা মেয়ে মানুষ আমার সাথে এই জঙ্গলে এইভাবে কথা বলছো। তুমি সারা দুনিয়ার কাছে একজন খুনি হতে পারো, কিন্তু তোমারও মন আছে যেটাতে নেই কোনো দূষণ, তাই আমি তোমাকে ভয় পাই না। সাব্বির মেয়েলি আওয়াজটা শুনতে পাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। সাব্বির মেয়েটির সাথে কথা বলছে আর খুঁজছে। এই মেয়ে কে তুমি, আর তুমি কোথায়? তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? দেখো আমার সাথে ফাইজলামি করলে কিন্তু তোমার খবর আছে। আমার খবর করবে তুমি? দেখি কেমন পারো। এই বলে সেই আওয়াজে অধিকারিণী সাব্বিরের সামনে এসে দাঁড়ালো। থুক্কু ভাসতে লাগলো। সাব্বির কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ এটা মেয়ে নাকি অন্য কিছু। চেহারা সহ সারা শরীর নূরের মতো ঝকঝক করছে, আর মেয়েটি সাদা গ্রাউন্ড পরা আর পেছনে দুটো সাদা টানা। এর মানে তুই মানুষ না? এই বলে সাব্বির মাটিতে লুটিয়ে পড়লো। সাইকোর হাওয়া বেরিয়ে গেছে। সাব্বিরের যখন জ্ঞান ফিরলো, তখন কারো চেহারা নিজের ওপর অনুভব করলো, যেন কেউ তাকিয়ে আছে উবু হয়ে। এই মেয়ে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আরে ভাই তুমি তো মেয়েই না, আল্লাহ মাবুদ জানে তুমি কি জিনিস। এই ছেলে, বেশি কথা বললে ঘাড় মোটকে দেব। কি তুমি জানো আমি কে? দিব্যি জানি। আর তুমি যতগুলো মার্ডার করেছো সব আমার ইশারায় করেছো। আমি বলেছি তাই তুমি করেছো। তুমি যখন লাশগুলোকে কাটতে, তখন আমি সাইডে বসে বসে দেখতাম মেয়েটি গাছের ডালে পা দোলাতে দোলাতে। কি আমি ঠিক বুঝলাম না, বুঝিয়ে বলো। আমি তোমার ইশারায় মার্ডার কেন করতে যাব? আমি পাপী তাপী খারাপ লোকদের শাস্তি দিয়েছি, এতটুকুই। এখানে তোমার ইচ্ছার প্রসঙ্গ কোথা থেকে আসলো? বুঝতে পারবে আগে আমাকে বলতে দাও। পুরোটা বুঝতে গেলে তোমাকে আরো 15 বছর আগে যেতে হবে, মানে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আমি বলছি তুমি শোনো। আর আমার নাম হলো আমিরা। সাব্বির, তুমি জানো তোমার বাবা মায়ের আসল পরিচয়? হ্যাঁ এটা জানি যে আব্বু একজন কেমিস্ট ছিলেন আর আম্মু হালকা পাতলা জানতেন। না, তুমি ভুল জানো। তোমার আব্বু আর আম্মু রাশিয়ার দুইজন নাম করা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, আর তোমার আব্বু ছিলেন একজন হাফ ব্লাডেড, মানে অর্ধেক মানুষ আর অর্ধেক এঞ্জেল। কারণ তোমার দাদাও একজন এঞ্জেল ছিলেন আমার মতো। আর আমার আব্বু আর তোমার আব্বু ছোটবেলা থেকেই বন্ধু ছিল, তাই ওনারা ওনাদের বন্ধুত্বকে আত্মীয়তায় পরিণত করার জন্য ছোটবেলায় আমাদের বিয়ে দিয়ে দেন। তখন আমি সবকিছুই বুঝতাম, কিন্তু তুমি ললিপপ ছাড়া কিছুই চিনতে না, নিজের বউকে তো দূরের কথা। এটা বলে আমিরা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। আহারে কষ্ট রে, টুরু কষ্ট। বেশি হাসলে কানের 2 আঙুল নিচে একটা মারবো। আমি সিরিয়াস কথা বলছি, আর উনি দাঁত সবগুলো বের করে হাসছেন। আচ্ছা আর কিছু বলবো না, তোমার তো আর বিশ্বাস নাই। তো যা বলছিলাম, তোমার আব্বু আম্মু অনেক ভালো সায়েন্টিস্ট ছিলেন, আর ওনারা কোনো দুর্ঘটনায় মারা যায়নি, ওনাদের হত্যা করা হয়েছিল। কি? কারা মেরেছে? শুধু নাম বলো একবার। এক একটাকে এমন ভাবে মারবো যেন মৃত্যু ওদের দেখে ভয় পায়। সাব্বির, শান্ত হও। রেগে গিয়ে লাভ নেই, কারণ কেউই বেঁচে নেই। সবাইকে তুমি মেরে দিয়েছো, মানে আমি তোমাকে দিয়ে তাদের মারিয়েছি। হ্যাঁ, তুমি এতদিন যাদের যাদের মেরেছো সবাই তোমার বাবা মায়ের মৃত্যুর জন্য কোনো না কোনো ভাবে দায়ী। কিন্তু ওনারা আমার বাবা মাকে কেন মারলো? কি দোষ ছিল তাদের? তাহলে শোনো, তোমার বাবা মায়ের কোনো দোষ ছিল না, দোষ তো তাদের ছিল, কারণ তারা সবাই জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর খারাপ ব্যবহার করে বিভিন্ন মানুষ আর পশুকে নিয়ে আলাদা প্রাণী বানাতো। আর এটাই শেষ না, ওরা আমাদের একজনকে, মানে একজন এঞ্জেলকে কিভাবে যেন ধরে ফেলে আর তাকে মেরেও ফেলে। মেরে ফেলার পর ওই এঞ্জেলের লাশ থেকে তারা বিভিন্ন স্যাম্পল কালেক্ট করে আমাদের মতো হতে চেয়েছিল, কিন্তু তারা জানতো না যে তোমার বাবাও একজন এঞ্জেল। তাই তারা ওই স্যাম্পল গুলোকে তোমার বাবার কাছে টেস্ট করার জন্য পাঠায়, আর তোমার আব্বু সেটা ধরে ফেলে আর তাদেরকে মানা করে দেয়। আর এটাও বলে দেয় যে ওরা যে বেআইনি পদ্ধতি অবলম্বন করে ক্লোনিং করার চেষ্টা করছে সেটা সবাইকে জানিয়ে দেবে।
তাই ওই দিন ল্যাবে আগুন লাগিয়ে দেয় আর আমি অনেকক্ষণ পর সেটা জানতে পারি। আর সেখানে গিয়ে দেখি তোমার আব্বু আর আম্মু মারা গেছে আর তুমি সাইডে বেহুশ হয়ে পড়ে আছো। আমি তখন অনেক ছোট ছিলাম, তবুও অনেক কষ্ট করে তোমাকে উদ্ধার করি। এর মানে তুমি আমার জীবন বাঁচিয়েছো? তোমার জীবন বাঁচাইনি, আমার স্বামীর জীবন বাঁচিয়েছি। তুমি তো আমার স্ত্রী, তাই না? হ্যাঁ অবশ্যই, কোনো সন্দেহ আছে? তাহলে আমাকে না জানিয়ে প্রতিদিন আমায় কিস করে যেতে কেন? সেটা তোমাকে বলবো কেন? আমার স্বামীকে আমি চুমু দেই, জড়িয়ে ধরি, আদর করি, সেটা আমার ব্যাপার। আইসে স্বামী স্বামী করতে। আমি একটু ভাব নিয়ে বললাম, আমিরা আমাদের দুনিয়ার খবর কি এখন? সবাই জানে যে সাইকো মানে তুমি মারা গেছো। ও তাহলে তো বাড়িতেই যাওয়াই যায়। যাওয়া যায়, কিন্তু আমাকে রেখে যেতে পারবে না, গেলে আমাকেও নিয়ে যেতে হবে। আমি বাচ্চাদের মতো মুখ বানিয়ে বললাম কথাটি। আরে বাচ্চাদের মতো কাঁদো কেন? আমি তোমাকে নিয়েই যাব। আগে গাছ থেকে নামো আর মানুষের মতো হও। সাবিরের কথা মতো আমিরা গাছ থেকে নেমে যায় আর নিজের পাখাগুলো ভেতরে ঢুকিয়ে নেয়। এখন ঠিক আছে? ঠিক আছে। তো বাড়িতে যাবে কিভাবে, হেঁটে না উড়ে? তোমার মতো পরিবউ থাকতে কি হেঁটে যাওয়া যায়? চলো উড়ে উড়ে। জো হুকুম মেরি স্বামী। খালি স্বামী স্বামী করো আর 3 মাইল দূরে দাঁড়িয়ে থাকো। বুঝি না তুমি আমার বউ নাকি অন্য কারোর। এই ব্যাপার বলে আমিরা সাবিরের একেবারে সামনে এসে দাঁড়ায়, যেন একজনের নিঃশ্বাস আরেকজন শুনতে পাচ্ছে। এভাবে কাছে এসো না, খারাপ কিছু হয়ে যাব। খারাপ কি হবে? তুমি আমার স্বামী, আমি তোমার বউ, যা হবে ভালোই হবে। ও মা, তাই নাকি? আচ্ছা দেখা যাবে, এখন বাসায় চলো। আমিরা সাব্বিরকে জড়িয়ে ধরলো আর উড়ে উড়ে যেতে লাগলো। সাব্বিরের বাসার সামনে বাড়ির বেল বাজাচ্ছে সাব্বির। কে আসলো এখন আবার? দরজা খুলে, আরে সাব্বির, কোথায় ছিলে এতদিন? আমি তো ভাবলাম কোথাও উড়ে গেছো। মানে? এই আপু, তুই ঢং করা বাদ দে, আমাদের ভেতরে ঢুকতে দে। আমিরার কথা শুনে আমি বেকুব হয়ে গেলাম। আপু মানে এই আমিরা, উনি তোমার আপু হয় নাকি? ও সরি, গলতি সে মিস্টেক হয়ে গেছে। তোমাকে বলতে ভুলে গেছি যে তোমার ভাবি আমার বড় বোন হয়। আসলেই? কিন্তু ভাবি, তুমি আমাকে কোনোদিন এসব বলনি কেন? কিভাবে বলবো? আর বললেই তুমি বিশ্বাস করে নিতে। সেটাও ঠিক। এই আপু সর, ভেতরে ঢুকতে দে, বাইরে পুলিশ ওকে খুঁজছে। কেন খুঁজবে? কেউ কি চেনে নাকি সাব্বিরকে? সবাই চেনে সাইকোকে, আর সাইকো মারা গেছে, তাই খোঁজাখুঁজির কিছু নেই। চিল মারো। তোমাদের সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে ভাবি। তোমরা তলে তলে এত কিছু, আর আমি কিছুই জানি না। জানোনি তো কি হয়েছে? আমরা তো জানতাম, আর এখন তুমিও জানো, কিন্তু তোমার ভাইয়া জানে না আর কোনোদিন জানবেও না। আচ্ছা ভাবি বাদ দাও, এই যে আমার বউ আমিরা, তুমি তো জানোই। আর কি বলবো? আমি ভেতরে গেলাম, আমি প্রচুর ক্লান্ত, আর ভাইয়াকে কিভাবে ম্যানেজ করবা এটা তোমার ব্যাপার। এই সাব্বির, আমাকে রেখে চলে যাবা? কোথায় যাব? উপরে তলায় যাচ্ছি। তোমার যেতে মনে চাইলে তুমিও আসো। আমি যাব না, এটা কোনো কথা? আমি উপরে ঘুমাতে গেলাম আর আমিরাও আমার সাথে। আমি বিছানায় পড়তে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে তামসু, ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না, সাইকো কোথায় গেল? স্যার, এটা তো সারা দুনিয়ার মানুষের কথা, সবাই সাইকো লাশ দেখতে চাইছি, কিন্তু সাইকোকে আমরা কোথায় পাবো? সাইকো মারা গেছে এটা আমরা জানি, কিন্তু লাশ ছাড়া কিভাবে প্রুভ করব? একটা কাজ করো, একটা বেওয়ারিশ লাশ এনে পুড়িয়ে সবাইকে দেখিয়ে দাও। এত প্রেশার আর মাথায় যাচ্ছে না। ওকে স্যার। এই ঘটনা 3 বছর পর। সাব্বির এখন একটা সফটওয়্যার কোম্পানির মালিক আর আমিরা এক বাচ্চার মা। মানে সাব্বিরের একটা ছেলে হয়েছে আর তার নাম রাখা হয়েছে আহিল। অন্যদিকে আজকে সাইবার ওয়ার্ল্ডে একটি মেসেজ আবার সাইকোকে ভাবাচ্ছে। সেটা হলো সাইকো কোনো মানুষ না যে মরবে, সাইকো একটা চিন্তা ভাবনা যার কোনো মৃত্যু নেই। এতদিন পরও সাইকোর চিন্তা ভাবনা এবং সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে। সাইক্লোনটা শুনে এতদিন পর মানুষের মধ্যে আবার কৌতূহল শুরু হয়েছে অপরাধীদের মধ্যে ভয়ঙ্কর এক আতঙ্ক। সবার মনে মনে একটাই আতঙ্ক, একটাই ভয়। সাইবার ওয়ার্ল্ডে হঠাৎ করে এমন মেসেজ দেখে শামসুল এবার ব্রুসের কাছে গিয়ে বলে ওঠে, ভাই 3 বছর পর আবারও সাইবার ওয়ার্ল্ডে নতুন করে একটা মেসেজ এসেছে। মেসেজটা এই ছিল, সাইকো কোনো মানুষ না যে মরবে, সাইকো একটা চিন্তা ভাবনা যার কোনো মৃত্যু নেই। শামসুলের মুখে এরকম কথা শুনে রীতিমতো খান একটা ভয় পেয়ে যায়। ব্রুস ভয়ে তার গলা শুকিয়ে গেছে।
হঠাৎ করে 3 বছর পর সাইকো নামটা কেমন যেন এক আতঙ্ক ছড়িয়ে দিয়েছে পুরো শহর জুড়ে। সাইবার ওয়ার্ল্ডের সাইবার সিকিউরিটিতে যারা নিয়ন্ত্রণকারী তারা ভয়ে ও আতঙ্কে তাদের কলিজার পানি শুকিয়ে গেছে। ব্রুস বলে ওঠে এবার, এটা কি করে সম্ভব? 3 বছর পর হঠাৎ করে সাইকো নামটা কি করে এই নেট দুনিয়ায় ভেসে আসতে পারে? ভাই আমি নিজেও জানি না, আমরা কেউ বুঝতে পারতেছি না। আমার তো মনে হচ্ছে সাইকো মরেনি, বরং বেঁচে আছে। যদি সে বেঁচেও থাকেন তাহলে সে এতদিন কোথায় ছিল, আর হঠাৎ করে এতদিন পর কোথা থেকে সে উঠে এলো? সেটাই ভাববার বিষয়, সবটা ভালো করে দেখতে হবে। তারা নিজেদের মধ্যে কথা ও প্রথম করতে থাকে, একে অপরের সাথে যোগাযোগ করতে থাকে। অন্যদিকে সাব্বির নিজের অফিসে বসে কাজ করছে। এমন সময় টেবিলের উপরে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সাব্বিরের ছেলে আহির বলে ওঠে, বাবা তুমি কোথায়? তুমি দ্রুত বাসায় চলে আসো, তোমাকে ছাড়া আমি কোনো খাওয়া দাওয়া করবো না। ছেলের মুখে হঠাৎ করে এমন কথা শুনে সাব্বির বেশ অবাক হয়ে যায়, কেননা আহিল এরকম সময়ে ফোন করেছে এটা ভেবে তার মাথায় কোনো কিছুই আসছে না। সাব্বির বলে ওঠে, কেন বাবা, কি হয়েছে তোমার? তোমার মা কি তোমার কাছে নেই? তোমার আম্মুর সাথে খাওয়া দাওয়া করে রেস্ট নাও, আমি বিকেলে তোমাদের ঘুরতে নিয়ে যাব। ফোনের ওপাশ থেকে সাব্বিরের ছেলে আহিল আবার বলে ওঠে, তোমাকে আসতে বলেছি মানে তোমাকে আসতে হবে বাবা, না হলে আমি কোনো কিছুই খাবো না। আর আমি আজকে মায়ের হাতে না, তোমার হাতে খাইয়ে নিব। ছেলের মুখে এরকম কথা শুনে সাব্বির হাসি মুখে বলে ওঠে, ঠিক আছে বাবা, তুই যেহেতু চেয়েছিস তাহলে আমি কয়েকটা ফাইলের কাজ শেষ করে যাচ্ছি। আব্বু আম্মু বলে তোমার সাথে কথা বলবে, তোমরা কথা বলো। আর হ্যাঁ আমি উপরে গেলাম, তাড়াতাড়ি আসবে কিন্তু। তারপর আহিল আমিরার হাতে ফোনটা দিয়ে চলে যায়। সাব্বির বলে ওঠে, কি হয়েছে বলো তো, আজকে হঠাৎ আমাকে যেতে বললো? হ্যাঁ, তোদের বাপ ছেলে তো ঢং দেখলে বাপ যেমন ছেলেও তেমন হয়েছে, ঘাড় তেরা। মানে আমি আবার কবে ঘাটতারা হলাম? সোনা বউ আমার, কি হয়েছে বলবে? নিজে এসে দেখে যাও কি হয়েছে। সবকিছু কি ফোনে বলতে হবে? নিজের ছেলেকে এসে সামলাও। ওকে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। তারপর আমিরা তার কথা মতো রওনা দেয়। সাব্বির বাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে পৌঁছে যাওয়ার সাথে সাথে বলে ওঠে, কি হয়েছে আমিরা, তুমি এত রেগে আছো কেন? কোন দিন জানি আমি পাগল হয়ে যাই তোমাদের বাপ ছেলের জ্বালায়, পুরো পাগল হতে বসেছি আমি। লক্ষ্মী বউ আমার, তুমি আমার উপরে রাগ কেন দেখাচ্ছ? আমি আবার কি করলাম? তোমার ছেলের বোন লাগবে। সাব্বির তো এই কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায় আর বলে ওঠে, আচ্ছা আইন এখন কোথায় গেছে? তোকে নিয়ে আসো এখানে, আমি ওর সাথে কথা বলছি। তারপর আমিরা আর কোনো কথা না বলে আহিলকে ড্রয়িং রুমে নিয়ে আসেন। বলে ওঠে, বাবা তুমি এসেছো, আমার একটা বোন লাগবে। সবার বোন আছে, আমার বোন নেই কেন? আমার একটা বোন লাগবে, তো আবার আজকে এখনই, না হলে আমি কোনো কিছুই খাওয়া দাওয়া করবো না। বাবা তোর বোন আসতে তো প্রায় 10 মাস 10 দিন সময় লাগবে। না আমার আজকেই লাগবে। এক চড়ে সব দাঁত ফেলে দিব। বাবা যেটা বলছেন সেটাই হবে। কিন্তু বোনকে পেতে হলে তো বাবা একটু সময় দিতে হবে, তাই না? ঠিক আছে, আমার বোনকে তোমরা এনে দিও। আরে বুঝে শুনে খাওয়া দাওয়া করে অফিসে চলে যায় সাব্বির। রাতে খাওয়া দাওয়া করে রুমের ভেতর নাইট ড্রেস পরে খাটের উপরে শুয়ে আছে আমিরা। এমন সময় সাব্বির বলে ওঠে, তুমি কি ভুলে গেলে আমাদের ছেলে আইল, তার সামনে বার্থডে, তার বোনকে গিফট হয়েছে। তো আমি এখন কি করব? এখন তো তার জন্য তার বোনকে আনতে যেতে হবে। আমি কি তোমাকে মানা করেছি? নিয়ে আসো গিয়ে। ওকে, তাহলে তো কষ্ট করতেই হবে। কথাটা বলে দুই ঠোঁট এক করে দেয় আমিরা। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। সাব্বির আঁকড়ে ধরেছে তার দুই ঠোঁট। সাব্বিরের সাথে পেরে না উঠতে পেরে নিজেও রেসপন্স করতে থাকে। অন্যদিকে এখনো খুঁজে বেড়াচ্ছে সাইকোকে, কিন্তু সাইকো কোথায় আছে কেউ জানে না। সাইকোর করা আতঙ্ক সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এদিকে ধীরে ধীরে বাসর ঘরে যেমন নতুন বর্ব একে অপরকে আগলে নেয়, ঠিক একইভাবে ধীরে ধীরে সাগরের সমতলে সাব্বির আর আমিরা হারিয়ে যেতে থাকে আহিলের জন্য নতুন বোন নিয়ে আসার জন্য। আহিলের বোনকে নিয়ে আসার জন্য কঠিন পরিশ্রম করতে থাকে এই নির্জন নিস্তব্ধ গভীর রাতে সাব্বির আর আমিরা। সাব্বির আর আমিরা আহিলের জন্য বনু আনুক এবং আহিলের জন্মদিনে তাকে যেন তার বোন গিফট দিতে পারে, এই আশা কামনা করে গল্পটাকে এখানেই শেষ করে দিলাম।